তো এই যে এই ফুটিং এ 1 নাম্বার এই যে আর 11 নাম্বার এই দুইটাতে হচ্ছে যে কি 132 আর 210 ডেড লোড কম্বো, আর লাইভ লোড হচ্ছে যে 10 আর 23। এই হিসাবে দেখা যাচ্ছে কি আমার এখানে এই দুইটা মিলে একটা কম্বাইন ফুটিং আমাদের ডিজাইন হয়েছে, এবং এই দুইটা মিলে কম্বাইন ফুটিং করতেছে, এটা মিলে কম্বাইন। এখন আমি যদি এখানে CF3 লিখি, আমার কপি, যদি এটা ডিজাইন হয় নাই, আমি জাস্ট আপনি রেভিটে এটা ইয়া হয় কিনা একটু দেখি না, ঠিক আছে? এটাকে একটা সেভ দিলাম, তাহলে এটা আমি ক্লোজ করলাম। এখন আমি রেভিট ওপেন করি, যদিও এটা টাইমিং এর একটা বিষয় থাকতে পারে, হয়তো দেখা যাচ্ছে 15 মিনিট অন্তর অন্তর যদি ওপেন হয়, সেটা টাইমিং এর একটা বিষয় থাকতে পারে। যদি এটা না হয় তাইলে আমার মনে হয় ওখানে দেখলাম কম্বাইন প্রোটিনের দুটার মাঝখানে একটা মিনিমাম গ্যাপ দিচ্ছে, এটা কোনো ইয়ে আছে কিনা নাকি সায়েন্স হলে আমি ওটা আগে করে দিলাম, এটা পরে কাস্টিং করে এই যে দুটো কম্বাইন প্রোটিনটা একদম ফাঁসা হবে। এই যে এখানে একটা মেসেজ দিয়ে সাম এলিমেন্টস আর লস ডিউরিং ইম্পোর্ট, সাম প্রপার্টি কম্পোনেন্ট ক্যান নট বি ইম্পোর্টেড। আচ্ছা যাই হোক, এটা কি জানি কোনো একটা ইম্পোর্ট করতে পারতেছে না। এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন? তার মানে যেটা যে ক্যাট কপিটা যদি লিঙ্ক আপ করা থাকে, সেই ক্যাটে যদি আপনি কোনো কাজ করেন, এটা এখানে আসবে। এবং এই ফাইলে যেটা হচ্ছে আর্কিটেকচারেও যদি কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে রেভিটে কিন্তু সে কাজ করতে পারবে। যদি একই, এটা অ্যাজ লাইক এত সার্ভার, তাই না? মানে এর ভিতরেই তো আছে। এই জন্য এই রেভিটটা এতটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। একজনে যদি কোনো কাজ করে, সে যদি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু ওর এখানে আপডেট হয়ে যাচ্ছে। এটা একটা মানে ইয়ার। মানে এটার কথা বলতে স্যার, এই দুটা হ্যাঁ বলেন। মাঝখানে মিনিমাম যে ডিসটেন্স আছে এটা হুম, সিএফ এই দুটো মাঝখানে হুম। এই গ্যাপটা কত দূর? না, এই গ্যাপ এখনো এটা ফাইনাল করি নাই আমি। এমনি এমনি স্যার কত দূর? না, এটা খুব বেশি নাই তো এখানে, এই জায়গাটা, এই জায়গাটা এখানে দেখতে পারবো কিনা, ডাইমেনশনে দেখতে হবে আর কি, ডাইমেনশন। এটা এটা অবশ্য ইয়া হয় নাই, মানে ইয়া হয় নাই। কত 4 ইঞ্চি আছে কে? কিন্তু না, এটা আমি ফাইনাল করি নাই, আমি এটা ফাইনাল করছি। CF2টা ফাইনাল হয়েছে। সেটা কতটুকু ডিসটেন্স আগাবে এটা তো ও, এটা কতটুকু ডিস্টেন্স রাখবেন? আচ্ছা, এইটা আসলে আপনারা 1-2 ফিট যাতে কনস্ট্রাক্ট কাজ করতে সুবিধা হয় এরকম আর কি। বাইরে তো সয়েন্স এটা আমরা অনেকগুলো এরকম বলছি, এটা আমি কাস্টিং করে দিচ্ছি পরে দিয়ে ওটা বলছি সয়েন্স থেকে গেছে। ওই তো অসুবিধা নেই, সমস্যা নেই। মানে এটা কোনোভাবে করতে পারতেছে, কারণ এটা একটা মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। তারপর হচ্ছে যে এটার ওই তারা প্রথমে 5 তলা পর্যন্ত ডিজাইন করছিলাম, কিন্তু সয়েল টেস্টে আমি সয়েল টেস্টটাও নিয়ে আসছি, কারণ এটা নিয়ে কাজ করতেছিলাম। সবচেয়ে যে সয়েল টেস্টে যেটা আছে, সেটা বিয়ারিং ক্যাপাসিটি একদম লো। বিয়ারিং ক্যাপাসিটি দেখেন 8 SPT অনলি, এবং যেটা দেখা যাচ্ছে কি বিয়ারিং ক্যাপাসিটি আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনলি 1 kg/cm², কেজি 1 kg/cm² আমাদের এখানে ইয়ে আছে। তো 1 kg/cm² যদি হয়, এই যে 0.9 এবং 1 kg/cm², এটাকে যদি লেভেল বিয়ারিং ক্যাপাসিটি, এটা যদি ইউনিটে কনভার্সন করি, তাহলে 2 KSF এর মতো হয়। তো 2 KSF যদি হয়, তো একদম লো একটা সয়েল। লো সয়েলে আসলে এটা করাই যাচ্ছে না। আমি এটা যদি আপনাকে এক্সেল শিট দেখাই, আমি যদি এটা এক্সেল নেই, মানে এটা দেখাচ্ছি কেন, কারণ আপনারা তো এটা নিয়ে কাজ করতেছেন, মানে এই ডিজাইনটা নিয়ে কাজ করতেছেন, এই জন্য। এখানে একটা মেজর একটা জিনিস আছে, কিন্তু মেজর জিনিসটা কি জানেন? সেটা হচ্ছে যে এইটা, এটা আমি দেখাই, এই 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 জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 4 ফিট। মানে এই যে এক্সটেরিয়র কলাম থেকে যে ডিস্টেন্সটা না,
এই এক্সটেরিয়র কলাম থেকে যে ডিস্টেন্সটা, এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই এই ডিস্টেন্সটা যত বেশি বাড়াবেন তত বেশি আপনার ইয়ার এই ফুটিং এর লেন্থ বেড়ে যাবে, ফুটিং এর বেড়ে যাবে, উইথ লেন্থ এগুলো সব বেড়ে যাচ্ছে। এই জায়গাটা, এই জায়গাটা যত কমাবেন তত আস্তে আস্তে হবে। সো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কলাম, যে কলামটাতে আপনি ধরে নিতে পারবেন যে কলামটা কিভাবে হচ্ছে কেন, যে কোনো অসুবিধা, মানে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কলাম যেটা নেবেন, ইন্টেরিয়র কলাম সবসময় মানে এটাতে একটা লোড কম থাকবে আর এটা একটু লোড বেশি থাকবে, এইভাবে ধরে আপনি চিন্তা করেন। এক্সটেরিয়র কলামের লোড কম থাকবে, মানে ডেড লোড বা লাইভ লোড এটা কম থাকবে। ইন্টেরিয়র কলাম মানে ম্যাক্সিমাম লোডটা ধরে আপনি কাজ করবেন। বাট এই এক্সটেরিয়র এই কলামটা, যেমন আমি এটাতে যদি ধরি, এখানে আমি এখানে এক্সটেরিয়র কলাম এটাকে বলতেছি, এটাকে ইন্টেরিয়র কলাম বলতেছি। এখানে কি করবেন, এই দুইটাতে এই কলামটাতে সবচেয়ে বেশি লোড, প্রায় কত, প্রায় আপনার এই 250 কিপের মতো লোড আছে এখানে। এখানে 275 কিপ, এটা 250 কিপের মতো লোড আছে। সুতরাং এটাকে আমি এক্সটেরিয়র বলতেছি, এটারে ইন্টেরিয়র বলতেছি। মানে এই জায়গাটায় আমি আর কম বেশি করাইতে হবে। কেমন, এটা একটু দেখেন আপনারা। না, কম্বাইন ফুটিং করলে তো আপনার দুইটা কলামের লোড এবং সবকিছু লাগবে। এই যেমন এইটা দেখেন, এইটা কিন্তু আবার সিঙ্গেল ফুটিং করতেছে, কারণ জোট বাঁধাচ্ছি, এর জোট করলাম, এটা কম্বাইন ফুটিং, এটা কম্বাইন, বাট তো আর কোনো কম্বাইন করতে পারতেছি না, ওকে আমি সিঙ্গেল ফুটিং হিসেবে ডিজাইন করতেছি। তারা তো আর করার কিছু নেই, তার সাথে আর কাজ জোট বাঁধবে, ঠিক আছে। যেহেতু ওরা পাইল করবে না এবং বিল্ডিংটা পরে আমরা 5 তলা করে কোনোভাবে করা যাচ্ছে না, পরে আমি তাদেরকে আজকে রিকোয়েস্ট করে যে 4 তলা পর্যন্ত করতেছি, যে এটা 4 তলা, একটা ফ্লোর কমায় দিয়ে লোড কমায় করাচ্ছে। এবং এটাতে কিন্তু এইটা যদি আমি ইয়াটা খুলি, আপনার ক্যাট কপিটা ইট্যাপসটা যদি ওপেন করি, এটাতে কিন্তু অনেকগুলো ওই যে মেসেজ ছিল, কিন্তু ওই যে যখন চেক মডেলে কিন্তু পাস হয়ে যায়, কিন্তু লাস্টে গিয়ে যখন অনেকগুলো মেসেজ ছিল, সেই মেসেজগুলো কিন্তু আমি একটা করে ডিলিট করছি। ব্যাপারটা বুঝছেন, অনেকগুলো মেসেজ লক, এই যে শো মেসেজ লক দেখছেন, এই মেসেজ লকগুলো কিন্তু এখনো কিন্তু নীল, কোনো মেসেজ ওয়ার্নিং নাই। এই যে ওয়ার্নিং, 0 ওয়ার্নিং, এটা মিনিমাম 6টা ওয়ার্নিং ছিল এই ছোট্ট মডেলে। এই ওয়ার্নিং গুলো আমি কিন্তু একটা একটা করে ধরে ওয়ার্নিং গুলো দূর করছি। কিভাবে, আপনাদেরকে আমি আগেই বলছিলাম ওয়ার্নিং কিভাবে করা লাগে, এটা কিন্তু আপডেট ভার্সনগুলোতে এটা আসে। প্রথম কথা হচ্ছে জয়েন্ট, অ্যাক্সেসেবল জয়েন্ট ডিলিট করে ফেলতে হবে। তারপরে আমাদের ওই অ্যানিমেশন দিয়ে দেখতে হবে কোনো জায়গায় কোনো লুজ বিম কানেক্ট হয় কিনা। কিভাবে করছিলাম, স্টার্ট অ্যানিমেশন রান দিয়ে, স্টার্ট অ্যানিমেশন দিয়ে দেখবেন কোন একটা ডেড লোড চাপায়, স্টার্ট অ্যানিমেশন দিয়ে দেখবেন যে কোন যে স্টার্ট অ্যানিমেশনে যখন দেবে, কোনো যদি কলামের সাথে বিম যদি কানেক্ট না থাকে, সে বিমটা ভেবে ঝুলতে থাকবে, তাহলে আপনি বুঝুন যে ওই বিমটা কলামের সাথে কানেক্ট হয় নাই। এটা একটা স্টার্ট অ্যানিমেশন দিয়ে, এই স্টার্ট অ্যানিমেশন রাখছে কেন, এটা দেখার জন্য, যাতে ওই লোডে কোনো ডেড লোড দিয়ে দেখবেন, এই যে এখানে ডেড লোড দিয়ে দেখবেন ডিসপ্লে দিয়ে, ওই ডিফর্ম শেপ, এখানে ডেড লোড দিবেন, তারপর ওকে দিবেন, এখানে স্টার্ট অ্যানিমেশন দিবেন। তখন যদি কোনো কারণে বিমটা যদি কানেক্ট না থাকে, বিমটা এভাবে ঝুলতে থাকবে। ওই যে বললাম স্টার্ট অ্যানিমেশন দিয়ে, তারপরে কি ওই বিমগুলো কানেক্ট ধরবেন, ধরে কানেক্ট করাই দিবেন। না সেটা বলতেছি না, এখানে তো এমনিতে বিভিন্ন জায়গায় শো করবে, এরকম ব্যাড মার্ক বা দিয়ে শো করবে, তখন আমরা এটাকে স্পেসিফিক কোন। না, আপনার তো মেইন কথা হচ্ছে আপনি মেসেজগুলো, এটা তো ওভাবে করে বলতেছে না, সে বলতেছে তোমাকে পিডিএলটা চেক করো, সে বলতে স্ট্যান্ডার্ড ওই করো, আমরা করছিলাম না স্ট্যান্ডার্ড
এই জিনিসগুলো দেখছিলাম, কোনটা কোনটা দেখছিলাম, এই যে স্ট্যান্ডার্ড সলভার দিতে বলছে। ও তো অনেকগুলো অপশন দিছে, আমাদের অ্যাডভান্স সলভার না দিয়ে স্ট্যান্ডার্ড সলভার দিতে বলছিল। তারপর কি করতে বলছিলাম, প্রথমে তো জয়েন্ট একটা ফ্যাক্টর, দ্বিতীয় কথা স্টার্ট অ্যানিমেশন দিয়ে কোনো কানেক্টর লুজ আছে কিনা সেটা একটু দেখে নিলে। দ্বিতীয় বিষয় বলছিলাম কি, সাপোর্ট চেক করতে বলছিলাম। থার্ড বিষয় বলছিলাম যে স্ট্যান্ডার্ড সলভার, এটা বলছিলাম। তারপর হচ্ছে যে এইটা বলছিলাম, আপনাদেরকে মনে আছে কি জানি না, পিডালটা অপশনটা নান করে দেওয়ার জন্য, নান করে দিয়ে ইয়া করা। তারপরে এই গেন ওই মডালে গিয়ে কি করবেন, লোড কেস, এই যে মডাল মডিফাই, এখানে গিয়ে এজেন্ট রিচ না থাকলে এজেন্ট ক্লিক করে দেওয়ার জন্য এই ইউপি ডেল্টা সেটিং নান করে দিয়ে করলে এই মেসেজগুলো কি হবে, আস্তে করে ডিলিট হয়ে যাবে। আমার কিন্তু এখানে প্রায় 5-6টা ওয়ার্নিং ছিল, আমি কিন্তু ওভাবে ধরে ধরে কিন্তু চেক করে করে এটাকে ওয়ার্নিং গুলো দূর করছি। ব্যাপারটা বুঝছেন কিনা? আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, যে লাল হয়ে আছে। সবচেয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এই বিল্ডিংটাতে। এটা আপনি দেখতে ছোট বিল্ডিং, কোনোভাবে আমি এটারে টর্শন রেগুলেটর চেক করতে মানে ইয়া করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। পরে কোনোভাবে এদিক নাড়াচ্ছি এদিকে নাড়াচ্ছে, কোনোভাবেই আমার টর্শনাল কলামে সাইজ বাড়াচ্ছি, ইয়া করতেছে, কোনোভাবেই সে আমাকে টর্শনাল রেগুলেটরি আমাকে সে ইয়া করতে দিচ্ছে না। আইওয়াই ফেল করতেছে, ইয়া ইউআই ফেল করতেছে, ইএক্স ঠিক আছে, ইউআই ফেল করছে। তারপরে আমি তারে কি করলাম, এই দুইটা কলাম আমি জাস্ট এই দুইটা কলাম আর এই দুইটা কলাম আমি কি করছি, রোটেট করাই দিছি। আমি আর্কিটেকচার প্ল্যানে দেখছি যে রোটেট করাইলে আমার সমস্যা নাই। আমি কি করছি, এই দুইটা কলাম এবং এই দুইটা কলাম লোকাল অ্যাক্সেস ঘুরে দিছি, তো ঝাপ করে এটা আমার ইউআই পাস হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন কোন জায়গায়? এখন আপনাকে এই মডেল নিয়ে খেলতে হবে, মডেলটা নিয়ে ট্রাই করবেন। যে আমি আসলে আপনারা হতাশ হওয়ার কিছুই নেই, অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে না আমার মডেল মনে পাস হচ্ছে না। ভাই এটা নিয়ে আমাকে এই একটা ছোট বিল্ডিং আমি পাস করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগছে, কোনোভাবেই আমি সার্ভিসিবিলিটি ওকে করতে পারতেছিলাম না। দেখি যে কলাম বাড়াইলেও হচ্ছে না, সাইজ বাড়ালেও হচ্ছে না, পরে এটা ঘুরাচ্ছি ওইটা ঘুরাচ্ছি, কোনোভাবে আমাকে সে সুযোগ দিচ্ছে না। আমরা তো জানি যে রেক্টেঙ্গুলার হইলে সবগুলো কলাম এই সাইডে হয়, আমি আপনাদেরকে বলছি যে এগুলো সব এইভাবে হবে। ওই যে দেখেন সেটা হচ্ছে যে ওই যে আই অ্যাক্সেস মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার, মানে আমাদের যে মানে কাছাকাছি থেকে চলে আসতে হবে। বিশেষ করে কি সেন্টার অফ গ্রেভিটি, মানে ওই সিএম সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটি, সিএম ভার্সেস সিআর, ও যত কাছাকাছি চলে আসবে তত আপনার এই মডেলগুলো সব সার্ভিস ইউনিটের পাশ হয়ে যাবে। মানে সিএম এবং সিআর মাসের সেন্টার এন্ড দি স্টিফনেসের সেন্টার। স্টিফনেস মানে কি আবার, সেটা হচ্ছে যে ওই যে আপনি লোকাল এক্সেস ঘুরে বিডি কিউব বাই 12 বিডি কিউব হয়ে যাচ্ছে। বুঝলাম, আপনাদেরকে তো বলছি একবার যে বিডি কিউব কখন হচ্ছে, যখন ওই কলামগুলোকে যখন আমি ঘুরে দিচ্ছি তখন বি নিচ্ছে এটা, ডি কিউব হচ্ছে এটা, ডি হয়ে যাচ্ছে, তখন মোমেন্টাম ইনারশিয়া ঘুরে যাচ্ছে না, ওইটা তো ডি এর কিউব। এই যে দেখেন আমি এই ছোট্ট একটা নিয়ে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আমার প্রায় 4টা বাজছে আমার এটা, মানে কোনোভাবেই আমি সলভ করতে পারতেছিলাম না। পরে এই 2টা-4টা ঘুরা দেওয়ার পর দেখি যে আমার পুরোটা কন্ট্রোলে চলে আসছে। তাহলে এরকম আপনারা পড়বেন, তো এটা নিয়ে আপনাদের একটু সময় দিতে হবে। এই সময়টা দিতে পারলে দেখবেন। এরপরে করছে কি, যখন সার্ভিসিবিলিটিতে আমি কিন্তু আবার ডিজাইনে যাই না, কিন্তু সার্ভিসিবিলিটি যখন আমি মেথোডোলজি বুঝে গেছি যে কোনটা করলে হবে, তখন আমি আর আর সার্ভিসিবিলিটি করি নাই। আমার তো বুঝে গেছি যে আমার সার্ভিসিবিলিটি এটা করলেই আমার ওকে, সুতরাং এখন আমার ডিজাইনে গিয়ে আমি এখন ডিজাইনটা নিয়ে কাজ করতেছি। ও ডিজাইন ফাইলে কলাম ঘুরে টুরে আমি ওইটা নিয়ে কাজ করতেছি, আমি আর সার্ভিসিবিলিটি চেক করে নেই। যদিও আবার যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে আবার সার্ভিসিবিলিটি গিয়ে চেক করে আসতে পারেন, কারণ কিছু কলাম সাইজ তো ওখানে আমি কম বেশি করছি, ওইটা ওখানে গিয়ে আবার ইমপ্লিমেন্টেশন রোটেট করে দিবেন, অথবা কোনো জায়গায় শেয়ার ওয়াল লাগবে শেয়ার ওয়াল দিতে হবে। এটা ছোট বিল্ডিং বলে হয়তো আমি শেয়ার ওয়াল টোয়াল দিয়ে মানে 4 তলা বা 5 তলা বিল্ডিং বলে হয়তো আমি সলভ করতে পারতেছি, কিন্তু এটা যদি বড় বিল্ডিং হইতো 8 তলা 10 তলা, তখন তো অবশ্যই তোমার আপনার শেয়ার ওয়াল আনতে হইতো। না লাগলেও দেখা যাচ্ছে শেয়ার ওয়াল একটা দিয়ে আপনাকে ওইটা কন্ট্রোল করতে হবে, টর্শনাল রেগুলেটরি কন্ট্রোল করতে হবে।
লাগতেছে না, হয়তো কোনো যে এটা কোনো কাজ নাই, কিন্তু দেখা যাচ্ছে একটু কলাম ফেলে দিয়ে ওখানে শেয়ার ওয়াল দিয়ে দিলে দেখা যাচ্ছে কি আপনার কন্ট্রোলে চলে আসতেছে, আপনি শেয়ার ওয়াল প্রোভাইড করে ফেলতে হবে। ব্যাপারটা বুঝছেন? এই জিনিসগুলো আপনাদেরকে একটু মডেলে সময় দিলে দেখবেন যে মডেল আপনাকে ভালো রেজাল্ট, নিজের মনের একটা তৃপ্তির একটা বিষয় আছে। আমি একটা যে কোনো একটা স্ট্রাকচার করি না কেন, আমার আমার একটা স্ট্রাকচার ভুলের কারণে কিন্তু এখানে লাইভের একটা বিষয় আছে, কিন্তু আমি সবসময় মানুষের জীবন নিয়ে খেলতেছি। কিন্তু ডাক্তার খেলে তো একজন, আর একটা বিল্ডিং যদি কোনোভাবে কোনোভাবে ইয়া হয়ে যায়, তাইলে কিন্তু ওই বিল্ডিং এ যারা আছে সবাই কিন্তু সাফারার, সব লাইফ। আমরা মানুষের জীবন নিয়ে খেলি কিন্তু। সুতরাং একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কাজগুলো ধীরে স্থিরভাবে, এবং এটা সাধারণত আপনারা হয়তো ফজরের নামাজ যখন পড়তে উঠেন তখন আপনারা করবেন ঠান্ডা মাথায়, অথবা 12টা 1টার দিকে করে বসবেন, সবাই যখন ঘুমায় পড়বে আস্তে করে আপনি ওই ডিজাইন টেনে বসবেন, দেখবেন যে কাজ আপনি সারাদিন যে কাজ ওই সময়কার একদম ঠান্ডা মাথায় আপনি কাজটা করতে পারবেন, যখন একদম নীরব নিস্তব্ধ থাকবে তখন তাড়াতাড়ি মাথা আপনার কাজ করবে। একজস্ট অবস্থায় করেন না, মডেলটা যদি একবার পাঠ করাতে পারেন, আর বাকিগুলো তো ডিটেলিং, আর বাকিগুলো তো আর কোনো সমস্যা নেই, এরপর তো আপনাকে তো এক্সেল ফরম্যাট দিবেন আর ইয়া দিবেন, এটা তো আর তেমন একটা বেশি না। না, এটা হচ্ছে যে ওই যে এটা এটা না, আর্কিটেক্ট কে জানি, যে আর্কিটেক্টটাকে, যে সাইদুল আবরার, উনি করছে, আমি করি। বাট ওনার ওনার আমার যে কলাম সাইজ দিছি ওনাকে দেখাইছি, বলছি, তো উনি তো ইয়া করে নাই, বলে যে না আপনি যেটা এরকম ইয়ে করেন স্যার, আর্কিটেকচার দুটাই করেন, একসাথে দুটাই এটা তো করিয়েই। এখন ঘটনা হচ্ছে কি জানেন, ঘটনা হচ্ছে কি যেহেতু প্ল্যান পাস করার বিষয় থাকলে এটা হয়, আর যদি দেখা যায় না, কারণ ক্লায়েন্ট টাকা দেয় না কোনো রকম, এটা বন্ধু মানুষ আত্মীয় স্বজন এই সেই, এদেরকে তো নিজেরাই করে দিতে হয়, কারণ তখন তো আর আর্কিটেক্টের প্রয়োজন হয় না, টাকা বেশি দিলে তখন হয়তো। আরেকটা বিষয় থাকে এখন, কয়জন সচেতনই আছে, আর একটা বিষয় কি ওইরকম, সবাই বুঝে যে একজনই সব দিয়ে দিবে, না না না, বেশিরভাগই আর আর বিষয়টা হচ্ছে যে আমাদের তো কিছুটা মানুষ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন চাই ধরুন আপনি এজ এ ক্লায়েন্ট আসলেন, আপনি যে আমার এই বাড়িটা ডিজাইন করতে হবে, তা আমি তো জানি আমার কি করা লাগবে, তাই না? আমি ওভাবে করে প্ল্যান করে ফেলি। আমার এরকম আর্কিটেক্ট অলরেডি আমার যারা আছে তাদেরকে বলে দিই যে তুমি একটা প্ল্যান রেডি করো, ওকে বলে দিই, সে রেডি করে, তারপর আমার সাথে সে বসে স্ট্রাকচার নিয়ে, যে আমি এইরকম তারে আমি বলি যেটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যে ভাই তুমি আমার কলাম পজিশন দিবা আর বিম লোকেশনটা আমাকে দিতে হবে, কলামের কি হবে না হবে এটা আমি বুঝবো, বাট তোমার কোন কলাম, সেও আমাকে বলে ঠিক আছে এই কলাম কিন্তু লেন্থে বাড়াইতে পারবেন না, কিন্তু ডেপথে বাড়ান, সে আমাকে কিছু আবার ইয়া দেন, কারণ এখানে হয়তো সে দরজা আছে, জানালা আছে, তার বিভিন্ন ইয়া আছে, প্রবলেম আছে, সেগুলোর জন্য সে তার সাথে আমি বসে ঠিক করে দিই, হয়তো কলামটাকে একটু মোটা করে দিই অথবা কলামটাকে লম্বা করে দিই, সেটা আমি আমার, এগুলো তো বিভিন্ন সময় বসতে হয় আর্কিটেক্টের সাথে, স্ট্রাকচারের সাথে তো দফায় দফায় মিটিং করা লাগে, নাহলে তো প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো না। ওটা হচ্ছে 12:35 আসছে। আমি কারণ এটা এটা একটু ভিন্নতর, এটা ভিন্নতর কেন, এইটা মাদ্রাসাটা হবে গ্রামে, সেই স্টার্ট হচ্ছে কোথায়, এটা লোকেশন, হ্যাঁ রামুতে না, রামুতে, হ্যাঁ রামুতে। তো এখন এই রামুতে কি হবে, এখানে নাই কোনো ইঞ্জিনিয়ার থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, কোনো ইয়া থাকবে না, ব্রিক চিপস দিয়ে করবে, রড কি কিনবে আমরা কিচ্ছু জানি না। এই জন্য আমি টোটালটাকে কি করছি, এটা সিক্রেসিটা আপনাদের বলে দিচ্ছে, কারণ আপনারাও তো একসময় করবেন, এই জন্য আমি সিক্রেসিটা বলে দিচ্ছি, আমি যেটা করি আর। তো আমার আমার সিক্রেসিটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আবার আপনারা আবার আমার ইয়ে করেন না, কারণ ঘটনা হচ্ছে যে আপনি যদি কোয়ালিটি এনশিওর করতে পারেন তাহলে আপনি একটু রিস্ক তো নেবেনই। আমি কি করছি দেখেন, আমার এটাতে ঘটনাটা কি ঘটছে দেখেন, রিপেয়ার পার্সেন্টেজ কত দেখছেন, সবগুলো 1%,
সবগুলো 1% রেখে, এটা একটা 1.21 আছে, যাই হোক এটা আবার এই কলমটা বড়ও করতে পারতেছি না, এটা অলরেডি এক্সস্ট, এটা অলরেডি 12.35, 12.30, যাই হোক এটা 12.30, ঠিক আছে 12.30, আমি এটা 12.30 রাখছি। সো এইটাকে 1.21%, বাট ম্যাক্সিমাম আমি রাখার চেষ্টা করছি 1% অর্থ থাকবে আমার। 1% অর্থ হলে সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে যে আমি সব 16 মিলি দিয়ে সলভ করতে পারবো। আমি যদি এখন গ্রামের বাড়িতে যদি বলি যে আমার কলামের সাইজ রড ভাই 20 মিলি 25 মিলি, এরা ভয় পেয়ে যাবে, আরে ভাই এটা কি এত রড দিছে। 16 মিলিটা কিন্তু সবাই চিনে রডটা, কিন্তু আপনি যদি গ্রামে যদি আপনার 20 মিলিতে যান, 25 মিলিতে যান, 20 তাহলে কিন্তু আপনারা ধরে ফেলবেন। এই জন্য আমি কি করছি, হ্যাঁ তাহলে এখানে দেখেন আমার কলাম সাইজ গুলো কি আসছে, কলাম সাইজ ম্যাক্সিমাম আসছে কিন্তু আমি 4টা ক্যাটাগরিতে কলাম রাখছি, এটা C1, C2, C3, আর C4 হচ্ছে 20-20, মানে এই এই মাঝখানের গুলো C20, যেহেতু এটা আবাদত খানা। এটা গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এটা হচ্ছে যে এদের ওদের মাদ্রাসার ছেলে পেলে থাকার জন্য রুম, আর নিচের তলাটা হচ্ছে যে ওই হুজুরের একটা রুম আছে, আর হুজুরের হচ্ছে আবাদত খানা আছে নিচের তলায়। তাহলে নিচের তলায় আমি তাদেরকে বলো যে সার্কুলার কলাম দেন। আমি বললাম ভাই সার্কুলার কলাম দিতে গেলে একটা অসুবিধা আছে, কারণ সার্কুলার কলামটা যদি আমি করতে যাই তাহলে আমার উপরেও কিন্তু যেহেতু রেসিডেন্সিয়াল, তাহলে ওখানে গিয়ে আমার বা দরজা মিলানো টিলানো একটা ঝামেলা আছে, আবার ডেভেলপমেন্ট ল্যান্ড দিয়ে রড তোলা, এটা একটা বিষয় আছে। আমি বললাম যে আপনি স্কোয়ারে রাখেন, বাট কারণ এটা এটা নিচের তালা কিন্তু পুরোটা ফাঁকা, এখানে দেখতে পাচ্ছেন না, বাট পুরোটা ফাঁকা, এখানে শুধু হুজুরের একটা রুম আছে, আর এমনি পুরোটা আবাদত খানার জায়গা, এদিকে এন্ট্রি। তো এখন এই ইয়াটা এই বিমটা সরি কলামগুলো আমি স্কোয়ার রাখছি। আমরা বললাম যে আপনারা পরবর্তীতে এটা কোন একটা শীট দিয়ে বা ইয়া শীট আছে না, ওই যে অ্যাসবেস্টস শীট, অথবা এটাকে কি বলে, কতগুলো আমাদের বাইরের সাইড দেয় না, মেটাল শীট দিয়ে আপনারা রাউন্ড করে দিয়ে, ফলস রাউন্ড, তাহলে আপনি ওই ফ্লেভারটাও পাইলেন, ওই ফ্লেভারটাও পাইলেন। অথবা আরো একটা করা যায়, আমি যদি এত বেশি তারা যদি না মানে, তাহলে আমি চারদিকে এদিকে কলাম টলাম কিছু কিছু রড টড দিয়া এটাকে একটা ফলস একটা পেরিফেরিতে একটা ওয়্যার ম্যাশ দিয়ে হয়তো ঢালাই করে দিতে পারি, গোল করে রাউন্ড। হ্যাঁ না না, এটা দেখ মানে সৌন্দর্যের জন্য এটা তৈরি করবো, এটা জাস্ট জড়াই দিব আর কি। কিন্তু আমি যদি এটা যদি নিচের তালা, যেহেতু ওনারা বারবার বলতে যে এটা গোল হইলে ভালো, কারণ এটা একটা আবাদতখানা নিচের তালা, তো আমি ওনাকে বললাম যে দেখেন আমার কিন্তু যদি আমি রাউন্ড শেপের ডিজাইন করতে পারবো অসুবিধা নেই, কিন্তু উপরের তলায় এই যে কলামগুলো আমার তো রুমের পার্টিশন, তখন তো আমার একটু অসুবিধা হইতে পারে, এই জন্য আমি আর ওই রাউন্ডে যাইনি। আপনারা রাউন্ডে তখন তারা মানছে যে না ঠিক আছে, রাউন্ড না হলেও অসুবিধা নেই, যে এটা তাহলে ম্যাক্সিমাম রড আসছে শুধু এই 3টা কলাম, C3 3টা 12.35, আর C2 গুলো সবগুলো 12.30, 12.30, 12.30, আর C1 গুলো হচ্ছে 12.25, এরকম একটা ইয়ে আসছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যাচ্ছে হচ্ছে যে আমের ফাউন্ডেশন চুজ করা, যেহেতু ওরা পাইল করবেই না, বলে যে আপনারা আমাকে হয় কম্বাইন্ড দেন নাহলে সিঙ্গেল দেন। সবচেয়ে দেখেন এটাতে কত বড় 14 ফিট বাই 26 ফিটের একটা ইয়ে আসতেছে, সবচেয়ে হিউজ পরিমাণ লোড এখানে কিন্তু এই এই দোনোটাতে, ঠিক আছে। তো যাই হোক আমি হ্যাঁ হুম এগুলো নন হাইয়েস্ট আছে, এগুলো তো আড়াই পার্সেন্ট হাইয়েস্ট 3%। শোনেন এখানে এখানে ভাই ওইটা ওইটা বিষয়, এটা অফ দ্য রেকর্ড, এটা বলে লাভ নাই, কারণ 2.5% না হলে আপনাদের ব্যবসাটা হবে করতে গিয়ে। না না আসলে ডিজাইন অনুযায়ী যেভাবে হয়, আমি তো আমার অনেক আমার 2% শোনেন এইটা ওইটা ওগুলো ডিজাইন অনেক বাড়তি, অনেক কিছু করে করা হয়, এটা অনেক বেশি অনেক বেশি। এটা যদি 12.35 আসে, এটা নিশ্চিত সরকারি বিল্ডিং হলে এটা 12.40 বা 15.40 কলাম দিয়ে দিবে এইগুলো, কারণ কি আর হ্যাঁ 15-র উপরে দেখছেন, 15-র উপরে, মানে এটারে মানে রিজিড বিল্ডিং করতে করতে নট ফ্লেক্সিবল, রিজিড বিল্ডিং মানে ফেললো। আমরা বলছি রিজিড আর ফ্লেক্সিবল মধ্যে তফাৎ কি, আপনি চাইলে রিজিড করে ফেলেন না, অসুবিধা তো নেই। ওই যে আমাদের একটা গল্প বলছিলাম না, চুয়েটের মডেল নিয়ে গেছিলাম, জাহাঙ্গীর স্যারের কাছে মডেল নিয়ে গেছি, মডেল এমন মডেল দিছে যে
সেই সেই ইয়ার ভূমিকম্পের যে রেকর্ডটা, যে আগের আমাদের সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে ওইটা এটা সফটওয়্যার ভিত্তিক, ওই রেকর্ড দিলে ওই ওই প্লেটটা নড়ে, ওই প্লেটে ওইটা বসা দিচ্ছে, ওইটা ভাঙে না আর। মানে কি তাহলে এটা তো ইকোনমিক্যাল হয়ে যাবে আপনার বিল্ডিং। আপনি এখন কলামের সাইজ 12-35-এর জায়গায় আপনি 15-30-40 করে দেন, বিল্ডিংটা কস্ট বেড়ায় ফেললেন। এটা তো অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে ঠিক ইয়া না। আমাদের বিল্ডিংটা করতে হবে ফ্লেক্সিবল, বিল্ডিংটা যাতে দুলতে পারে, দোলার সুযোগ করে দিতে হবে, নট রিজিড। এরকম না, দুলবে, বাট সে দোলারও ওই যে আপনাকে চেক করে দেখতে হবে, সার্ভিসিবিলিটি চেক করে দেখতে হবে যে তাকে কতটুকু দোলার সুযোগ করে দিচ্ছেন। ওই যে সোয়া চেক যেগুলো করবেন, টর্শনের কারণে যে চেকগুলো করবেন, এগুলো মানে কি আপনি একে লিমিটের মধ্যে রাখতে চাচ্ছেন, ভাই তুমি দুলবা, বাট তোমার যতটুকু দোলার কথা ঠিক ততটুকুই দুলবা, এর থেকে বেশি না। এর থেকে বেশি হইলেই তো কাট কাট করে দরজা টরজা এগুলো সব বিভিন্ন জায়গায় ক্র্যাক চলে আসবে। ও কিন্তু দুলবে, ফ্লেক্সিবল। তাই এটা কি আমরা বলছিলাম যে টি ইকুয়াল টু ওই যে টি এর মান অবশ্যই যদি টাইম পিরিয়ড যদি -1 এর নিচে চলে আসে তাহলে আস্তে আস্তে রিজিড, 1 এর উপরে চলে গেলে বিল্ডিং। আমরা দেখি এই বিল্ডিংটা কত আসলে, এই বিল্ডিংটা আসলে আমরা একটু দেখি যে এটা কত আসছে। এটা কি আমরা রিজিডের দিকে গেছি নাকি ফ্লেক্সিবল বিল্ডিং এর দিকে গেছি? তাহলে কিভাবে চেক করবেন মনে আছে সূত্র? ডিফর্ম শেপ মোড, এই মোডটা দিয়ে ওকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কত 0.97, তার মানে 1, না রিজিড না ফ্লেক্সিবল, মানে একদম জায়গায় আছে, একটু রিজিডের দিকে আসবে। তার মানে এই পিরিয়ডটা যদি আপনার স্ট্রাকচার যদি কোনো জায়গায় প্রবলেম থাকে এটা 10,000 চলে আসবে। আপনি এটা দেখেও কিন্তু একটা কিন্তু সিমটম, আপনার পেটের ভিতরে বা আপনার শরীরের ভিতরে কোথায় রোগ, আপনার তো বিভিন্ন সিমটম দেখা যায় বাইরের দিকে, তাই না? আমার জ্বর আসবে, অ্যালার্জি হবে, হ্যাঁ বিভিন্ন সিমটম আসে না? তো এই সিমটম গুলো কিন্তু আমাদের এই বিল্ডিংটা ঠিক আছে কিনা, এটা যদি কোনো কারণে যদি কোনো একটা লোড পাস না করতে পারে, সে এটা টাইম পিরিয়ডটা আসবে মিনিমাম অনেকগুলো, 10,000, 15,000, 20,000, কি রকম একটা উদ্ভট একটা নাম্বার চলে আসবে। আমার কিন্তু এটা আসছিল কিন্তু এখানে এই বিল্ডিংটাতেই আসছিল। আমি যখন দেখছি যে এই যে মোট দিয়ে দেখলাম, দেখি যে আমার অনেকগুলো আসছে, হয়েছে আমার তো কোনো জায়গায় তো আমার প্রবলেম। তারপর ডায়াফ্রামের ক্ষেত্রে অনেকে একজনের মেসেজ দিছে যে ডায়াফ্রাম স্যার আমার মিলতেছে না। দেখেন ডায়াফ্রাম অ্যাসাইন করার সময় কিন্তু আপনাকে সাবধান। কারণ কি বলেন, কোন একটা উদাহরণ বলেন ডায়াফ্রামের প্রবলেম হইতে পারে কি 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 কারণে, ডায়াফ্রামে কি প্রবলেম হইতে পারে? ডায়াফ্রামে একসাথে পুরোগুলো ইন্ডিভিজুয়ালি রাইট, একটা পয়েন্ট গুড বলছে যে মানে ইন্ডিভিজুয়াল ফ্লোর সিলেক্ট করে ডায়াফ্রাম অ্যাসাইন করা। ওকে, আর একটা বলেন আর কি কারণে ভুল করতে পারি আমরা? অ্যাক্সেসিবল জয়েন্ট যদি থাকে ও ওইটা সহ ডায়াফ্রাম নিয়ে আসবে। অ্যাক্সেসিবল কোনো জয়েন্ট থাকলে, তাহলে আমার যদি অ্যাক্সেসিবল জয়েন্ট রেখে যদি ডায়াফ্রাম দিই, ডায়াফ্রাম হবে? এর আগেই তো জয়েন্টটা খাই ফেলতে হবে আমাকে, জয়েন্টটা ডিলিট করে এক্সট্রা জয়েন্ট খাই ফেলতে, বাদ করে দেবে অতিরিক্ত জয়েন্টগুলো, সে জয়েন্টগুলোকে টান দিবে। এক আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে এরকম, সেটা হচ্ছে যে মনে করেন যে কোন একটা বিম আপনি এখানে ধরে এখানে টান দিচ্ছেন, বিমটা কোনো জায়গায় আপনি ব্রেক করার নাই, সে কলামের ভিতর দিয়ে পাস করে এখানে চলে আসছে। অথবা কোনো একটা স্ল্যাবের এই যে ফল স্ল্যাব করতেছেন, ও ঠিক মতো কানেক্ট হয় নাই, অথবা বিমটা কাটার কথা আপনি জয়েন করার নাই, সে এইখানে আমি কোনো কারণে বিমটা কাটলাম, কোনো কারণে আমরা বিমটা কাটছি, বিভিন্ন কারণ হইতে পারে। এই যে বিম একটা না, কোনো কারণে আমি এই বিমটাকে দুই ভাগ করছি, এক্ষেত্রেও কিন্তু যদি বিমটা যদি দুই ভাগ থাকে, সে যখন টান দিবে ডায়াফ্রাম নেওয়ার সময় সে এখানে দুইটা পয়েন্ট ধরে ফেলবে, দুইটা পয়েন্ট ধরে টান দিবে। তার মানে এখানেও একটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের যতগুলো বিম কাটবো সেই বিমগুলো আবার জোড়া লাগাই দিতে হবে।
কোনো কোনো জায়গায় কাজ আমার প্রয়োজনীয় স্ল্যাব আমি আলাদা করতেছি, স্ল্যাবকে আবার জোড়া লাগিয়ে দিতে হবে। বিভিন্ন কারণে হতে পারে, আমাদের বিভিন্ন পয়েন্টের কারণে কাটতে গিয়ে আমাদের বিভিন্ন কারণে হচ্ছে। যেমন তারপর আরেকটা জিনিস আমি বলছিলাম, যেটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে প্ল্যানতে যান, সরি এলিভেশনে যান, এলিভেশনে গিয়ে ওয়ানে যান। এই যে দেখেন আমরা যেটা এখানে একটা লিন্টেল করছিলাম না আমরা, এই দেখেন এই কলামটা কিন্তু আমরা দেখছেন কলাম, কিন্তু কলামটা হওয়ার কথা কোথায়? পুরোটা, আমরা কিন্তু কলামটা কিন্তু পুরোটা দিয়েছিলাম, কিন্তু এখন এই যে একটা বিম ঢুকছে, আপনাকে কি করছি আমি, এই বিমটা কলামটাকে আলাদা করে ফেলছি কাটিয়ে এই বিমের জন্য। এইখানে বিম ছিল কিন্তু এটা ফ্লোর বিম, এটা ডিলিট করছি, এখানে ল্যান্ডিং একটা বিম দিছি, ল্যান্ডিং এ বিম দিছি, কিন্তু কলামগুলো একসাথে করা নাই। এই দেখেন এই কলামটা মনে হয় একসাথে করা আছে, এই যে কলাম, এইটা আলাদা, এই যে আলাদা, দেখছেন দুইটা আলাদা, এটা কিন্তু প্রবলেম। এই কলামগুলো কিন্তু একসাথে কলাম, মানে বিমের জন্য আলাদা হবে আর কি, কিন্তু যেখানে বিম নাই এখানে মনে হয় ওই সাইডে একটা বিম গেছে, এই জন্য এখানে আলাদা। আমি কি আপনাকে বুঝাতে পারছি কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমার এই কলামটা এবং এই কলামটা যদি কোনো কারণে কলামটাকে ব্রেক করায়, কলামটা যদি আসলে তো ব্রেক নাই, সে মনে করে কোনো বিম নাই, কলাম উপরে উঠতেছে, এটা কিন্তু জয়েন করা ফেলতে হবে, কলাম কোনো ব্রেক রাখা যাবে না। না বিম না থাকলে তো সোজা না, অনেক সময় দেখা যাচ্ছে সিঁড়ি করতে গিয়ে আপনার যে জটিলতা পড়বেন, দেখেন আজকে গিয়ে আপনার মডেলে চেক করে দেখেন, এই সিঁড়ি করার সময় যখন ল্যান্ডিং বিম দেন এই কলামটা কাটা হয় না, হ্যাঁ কলাম কাটা হয় না, কিন্তু কাটে ফেলতে হয়, এটা কাটতে হয় পরে, এটা কাটতে হয় পরে, পরে কেটে এই বিমটা ঢুকাইতে হয়, মানে বিমটাকে এখানে ফ্রি করে দিতে হয়। তারপর আরেকটা ইস্যু আছে, আরেকটা ইস্যু হচ্ছে যে এন্ড রিলিজের একটা বিষয় আছে। এন্ড রিলিজ মানে আমার মুভমেন্টগুলোকে, এই যে এন্ড রিলিজ, এই যে অবজেক্ট, এই যে এন্ড রিলিজ, এই অপশনটা ক্লিক করে ওকে করে দিতে হবে, মানে যেখানে যেখানে রিলিজ করা দরকার সেখানে সেখানে সে রিলিজ এন্ডে মুভমেন্ট রিলিজ করতে পারে মতো, এইটা ক্লিক করে দিয়ে দিবেন, যে এন্ডের যত বিমের এন্ড আছে এন্ডগুলো রিলিজ করে দিবেন। অনেক সময় এটা করতে পারে না। কোনটা? এটা না, এটা তো ওই যে আমি মড দেখছিলাম যে এটা আনডিফর্ম করে দেন, চলে আসবে, মানে এরকম থাকলে ওই যে আমি ডিফর্ম শেপ দেখছি তো ওই জন্য ডিফর্ম শেপে আসছে। এটাকে আপনি ওইটা ওই একটা মইয়ের মতো আছে ওইটা, এটা দিলেই আবার চলে আসবে। ঠিক আছে, আমরা এখন তাহলে মোটামুটি এটা নিয়ে আমি জাস্ট একটু, যেহেতু আমি কাজ করছি রিসেন্টলি এটা, এই জন্য আপনাদেরকে একটু দেখালাম। আচ্ছা, আমরা আসলে বেসিক্যালি এটাও আমার দরকার নাই, আমরা আজকে একটু ইয়া করব, আমরা সেফে চলে যাই। ফুটিং এ না, এগুলো দিয়ে দিব, এগুলো একসাথে দিয়ে দিব আর কি, সব ফুটিং এর যেগুলো আছে এগুলো একসাথে আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে পাইল ক্যাপ, এটা না, আচ্ছা এখন আমাদের ওই যে বললাম যে পাইল ডিফাইন গ্রিড ম্যাটেরিয়াল প্রপার্টি, এই জিনিসগুলো আমরা করব, পাইল ক্যাপ, পাইল সেন্টার, হ্যাঁ এটা তো আমরা দেখাইছি। এখন ডিফাইন গ্রিড, আমরা এখন সেভ 16 যাই। ঠিক আছে, এখন আমাদের বেসিক্যালি হচ্ছে যে সব আগের যেভাবে আমরা ইটেপস করছি ওই টেপসের মতোই একই জিনিস। প্রথমে মেটেরিয়াল বানাবো 4000
আর 60 গ্রেডের রড আছে, আমরা থাকলাম যে এটাই রাখলাম। স্ল্যাব প্রপার্টিস, এখন স্ল্যাব প্রপার্টির জন্য আমাদের কি করতে বলছে, যে ম্যাটেরিয়াল প্রপার্টি করে স্ল্যাব প্রপার্টি পাইল ক্যাপ পাইল কলাম। প্রথম হচ্ছে পাইল ক্যাপ, পাইল ক্যাপ 4000 রাখলাম, এটাকে আমরা ম্যাট ধরবো আর কলামটাকে স্টিফ ধরবো। ম্যাট, এটাকে পাইল ক্যাপটা ধরলাম 24 ইঞ্চি, ওকে 24 ইঞ্চি। ম্যাট ওই যে পুরোটা ঠিক তো, এই জন্য ম্যাট হিসাবে ধরবো। এটাকে অ্যাড কপি, পাইল 24 ইঞ্চি, কলাম স্টিফ 24 ইঞ্চি। তোমার আসলো না কেন? আচ্ছা, এই তিনটা জিনিস আমরা বানায় রাখবো। এখন এডিট গ্রিড ডাটা, মডিফাই গ্রিড। এখন আমার ওই যে পাইল ক্যাপ যেটা আমরা হবে সেটা ধরলাম যে 5.5 ফিট বাই 5.5 ফিট স্পেসিং, তাহলে 5 ফিট 6 ইঞ্চি। ওকে, আমাদের এখন দেখেন ডাইমেনশন যদি আমরা দেখি, ড্র ডাইমেনশন, ঠিক আছে। এই আপনি ঘুমাচ্ছেন মনে হয়, আপনি বাথরুমে গিয়ে একটু মুখে টুকে পানি দিয়ে আসেন, মুখে টুকে পানি দিয়ে আসেন, হ্যাঁ ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখেন আমাদের কি করণীয়, আমাদের করতে বলতেছে স্ল্যাব প্রপার্টি হয়ে গেল, ড্র পাইল ক্যাপ অ্যান্ড পাইল অ্যান্ড কলাম। ওকে, এখন আমার এখানে আমাকে পাইল করতে বলতেছে এবং পাইল কলাম ড্র করতে বলতেছে। তাহলে আমাকে এখানে ড্র, প্রথমে আমরা ইয়া নিলাম, সরি এই যে বা এখানেও করতে পারি, পাইল ক্যাপ, আমার অলরেডি পাইল ক্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার পাইল, পাইল যদি করতে যাই আমরা একটা একটা ইয়া করলে ভালো হইতো, পাইলের ড্রয়িং আনতে পারলে ভালো হইতো, বাট আমার এখানে আছে কিনা আমি জানি না। ওকে, অসুবিধা নাই, আমরা একটা নিজেরা তৈরি করি। তাহলে আমাদের এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা যদি ধরি কত, যদি 20 ইঞ্চি ডায়া ধরি, তাহলে 20 ইঞ্চি দূরে দূরে আমরা একটা পয়েন্ট দিই, ড্র এইখানে একটা পয়েন্ট দিব, ড্র পয়েন্টস, এক্সে 1 ফিট 7 ইঞ্চি, তাই তো 1 ফিট 8 ইঞ্চি, এক ফিট 8 ইঞ্চি। বিশ ইঞ্চি কি হয়? আচ্ছা, ইঞ্চি হয়, তাহলে মাইনাস 1 ফিট 8 ইঞ্চি, 0 দিলাম, মাইনাস 1 ফিট 8 ইঞ্চি। সেম জিনিস এদিকে করলাম, এদিকে প্লাস, এদিকে প্লাস, আর এদিকে মাইনাস, এদিকে মাইনাস,
একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। এক্স এর দিকে 1 ফিট 8 ইঞ্চি, প্লাস 1 ফিট 8 ইঞ্চি। ওকে, আমার এই পয়েন্টগুলো দরকার নেই। এখন আমার এগুলোকে কি করব, সার্কুলার পাইল, ঠিক আছে। ডায়ামিটার কত, 1 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, 4টা পাইলের আমরা করলাম, যদিও এটা দেখতে কি বড় বড় মনে হচ্ছে না, যাই হোক। আচ্ছা, এখন এইটার অর্ধেক 5.5 ফিটের অর্ধেক কত? হুম, 2 ফিট 9। আমরা এই পাইলটাই করতেছি, তাই না? এটা 4টা পাইলের জন্য করব। 4টা পাইলের জন্য হলে কলাম লোড ধরুন যে 360 50, এটাই করতেছি, তাই না? 15-25 কলাম, মানে এইটা তো আমরা আগের দিন করছিলাম যে কিভাবে ইয়া করে। আমাদের 415 হলে কয়টা হয়, 4টা। আচ্ছা ঠিক আছে, এই যে 415 জন্য করতেছি আমরা। তাহলে 5 ফিট 5 ইঞ্চির ইয়া করলে কত হয়, 5 ফিট 6 ইঞ্চি অর্ধেক করলে 0.5 12, হুম, 33 ইঞ্চি, মানে কত, 2 ফিট 9 ইঞ্চি। তাহলে ড্র পয়েন্টস মাইনাস 2 ফিট 9 ইঞ্চি। এখন আমি একটা কলাম দিব, রেক্টেঙ্গুলার স্ল্যাব, কলাম, এক্স দিকে কত, এক্স দিকে হচ্ছে 15, এক্স এর দিকে হচ্ছে যে 15 কত, এটা কলামটা 15 25, 2 ফিট 1 ইঞ্চি। আর ওয়াই এর দিকে 15 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, এই হচ্ছে আমার কলাম, আর এই হচ্ছে আমার পাইল। আচ্ছা, পাইলগুলো, আচ্ছা আমরা তো ভুল করছি এই জায়গায়, এই পাইলগুলো ভুল করছি। পাইলগুলোর ডায়া কত ছিল আমাদের, আচ্ছা 1 ফিট 8 ইঞ্চি না? আচ্ছা যাই হোক, এটা যা হবার হবে। এটা আপনারা ঠিকভাবে করে নিয়েন যে ইয়াটা ড্রয়িং এ যা আসবে তাই আর কি। সেখানে মাপ দিয়ে দেখা যাচ্ছে কোনটা, মেজারমেন্ট দিয়ে এখানে মেজারমেন্ট দিয়ে ডাইমেনশন, ড্র ডাইমেনশন দিয়ে দেখা যাবে। এই যে 0.833 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে। মানে আমাদের এই পাইল ক্যাপটাই মনে হয় গন্ডগোল হয়েছে, পাইল ক্যাপটাই মানে 5 ফিট না আরো বেশি হইতে পারে। যাই হোক, এটা আপনারা ঠিকভাবে কিন্তু ড্র করে নিয়েন অ্যাজ পার পাইলের ড্রয়িং যেভাবে আসবে সেভাবে, তাই না? আচ্ছা, এখন কি করতে বলছে, এখন যেটা করতে বলছে, সিলেক্ট পাইল সেন্টার, অ্যাসাইন সাপোর্ট ডাটা, পয়েন্ট স্প্রিং, সিলেক্ট 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 সিলেক্ট, ডিফাইন, অ্যাসাইন সাপোর্ট ডাটা, पॉइंट स्प्रिंग, ठीक है।
এই দেখেন, এখন আমাদের যে এক্সেলে যে কি আসছিল, এই যে কিপ ফিটে 20,176 এত কিপ ফিটে, আমরা আমরা কিসে আছি, কিপ ইঞ্চিতে। তার মানে আমাদের কি করতে হবে, ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে, কিপ ফিট। কারণ আমার এই স্প্রিং কনস্ট্যান্ট যেটা নিচের, এটা হচ্ছে কিপ ফিটে, এই জন্য কিপ ফিটে নিয়ে গেলাম। তাহলে পাইল পয়েন্ট সিলেক্ট করছি কি, অ্যাসাইন সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং, মডিফাই, এই যে কিপ ফিট, এটা লিনিয়ার কত, 20,176.98 মনে হয়, 0.68। আর কম্প্রেশন অনলি, ওকে ওকে। পাইলের সেন্টারে আমি কি করলাম, পয়েন্ট স্প্রিং দিয়ে দিলাম, ওই স্প্রিং কনস্ট্যান্টটাই এখানে বসাই দিলাম। এখন আসেন, এখন কি করতে বলছে, সিলেক্ট কলাম সেন্টার, অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোড, mx my কলাম ডাইমেনশন, সিলেক্ট কলাম সেন্টার, অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোড। এখন দিবেন হচ্ছে যে লোডটা এখন কিসে আছে, আমার লোডটা এক্সেলে এই যে এখানে কিপে 415 কিপ বা 416 কিপ, 416 কিপ হয়তো এটা ড্যাড লোড। আর mx my এগুলো কিন্তু এনে দিয়ে দিবেন, এই যে mx হচ্ছে 11 আর my হচ্ছে 13। ওকে, আর কলামের সাইজ কত, সাইজ লোড ও পাঞ্চিং শেয়ার, এক্স ফিটে হচ্ছে কত, 25, 2.2 ফিট 1 इंची। ঠিক है, ড্যাড লোড দিলেন, তারপর হচ্ছে আবার লোড, সাইন সাপোর্ট ডাটা লোড ডাটা পয়েন্ট লোড, এবার লাইভ লোড আমরা জানি না কত, ধরলাম 24, একা 3 এবং 4, লাইভ লোডও দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর কি বললো, আমি কি দিচ্ছি বুঝছেন তো, লোড কম্বিনেশন, ড্যাড লোড প্লাস লাইভ লোড নর্মাল 0.5 আলটিমেট, ডিফাইন লোড কম্বিনেশন, অ্যাড কম্বো ড্যাড লোড প্লাস লাইভ লোড 1, এটা কি নর্মাল সার্ভিস নর্মাল, ওকে অ্যাড কম্বো, তারপর কি বলছো 1.4 ডিএল 1.7 এলএল, 1.4 ডিএল প্লাস 1.7 এলএল, ডেট 1.4, লাইভ 1.7, স্ট্রেংথ আলটিমেট, ওকে। দুটোটা আমি দিয়ে দিলাম এদিকে, অথবা লোড কম্বিনেশন টাইপ দিতে পারেন, যদি আলটিমেট হয় তাহলে আলটিমেটটা রিমুভ করে এর আলটিমেটে ডিজাইন করবেন। এরপরে হচ্ছে কি অ্যাসাইন মেশ,
সিলেক্ট ম্যাশ, অ্যাসাইন অটোমেটিক ম্যাশ অপশন, ম্যাশ সাইজ 2 ফিট করে দেন, ঠিক আছে। ম্যাশ করলাম, ঠিক আছে। তারপর কি করতে বলছে, ডিফাইন স্ট্রিপ অ্যানালাইসিস ডিজাইন শো পাঞ্চিং সেট। আচ্ছা, এরপর হচ্ছে আমার ডিজাইনে চলে যাব। সেভ, একটা সেভ করি। কোথায় সেভ করব, আমরা এখানে করি, ফাইল ক্যাপ নাম দিলাম, সেভ হয়ে গেল, কেমন। তারপর হচ্ছে রান, রান। এখন যেটা করতে হবে, রান হয়ে গেল, ঠিক আছে। রান হয়ে যাওয়ার পরে ফার্স্ট চেকটা কি, চেক হচ্ছে শো পাঞ্চিং শেয়ার, পাঞ্চিং শেয়ার চেক করতে হবে। শো এই দেখেন, পাঞ্চিং শেয়ার বিলো 1 হইতে হবে, ঠিক আছে। পাঞ্চিং শেয়ার কি বিলো 1, পাঞ্চিং শেয়ারে ফেল হয়ে যাচ্ছে, তার মানে এটা থিকনেস বাড়াইতে হবে, ফাইল ক্যাপের থিকনেস বাড়াইতে হবে, এলো 1 এর বিলো 1 আসতে হবে। আচ্ছা, পাঞ্চিং শেয়ার, এই যে পাঞ্চিং শেয়ার বিলো 1। এখন শো রিঅ্যাকশন ফোর্স, ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্স, বা লোড কম্বিনেশনে দেখতে পারেন ডেড লোড। দেখছেন কত কিপ করে, 120 কিপ, 112 কিপ, 105 কিপ, 110 কিপ। আপনার মনে আছে পাইল ক্যাপাসিটি করছিলাম, এই দেখেন এখন পাইল ক্যাপাসিটি আপনি যা ধরছেন তা নিতে পারে কিনা। যদি এটা না নিতে পারে তাহলে আপনার করণীয় কি, আমরা পাইল ক্যাপাসিটি ধরছিলাম না, এই যে আপনি যে আন্দাজে একটা ধরছিলেন, ওই যে এই যে পাইল ক্যাপাসিটি, একটা পাইল নিতে পারে কত 156, কিন্তু আপনার এখানে নিচ্ছে কত 120, তার মানে সেফ সাইডে আছেন আপনি পাইল রিঅ্যাকশনে। বা এই যে পাইল ক্যাপাসিটি আপনি ধরছেন কত, আপনি এটা নিচ্ছে কত, মানে আপনি যে পাইলটা ধরছেন ক্যাপাসিটি এটা সে নিতে পারতেছে কিনা। সব পাইল কিন্তু সব কিন্তু নেয় না, এটা মাথায় রাখেন। কিন্তু একই রিঅ্যাকশন নেবে না, আমরা মনে করি যে কি 4টা পাইল দিলাম, চারোটাই মনে হয় মানে একই ধরনের পাইল নিচ্ছে, কলামে লোড যা আছে সব নিচ্ছে। আসলে কিন্তু ঘটনা দেখছেন, এক একটা পাইলের সে কলামের সেন্টারের কারণে, সে ডিস্ট্রিবিউশনের কারণে এক একটা পাইল কিন্তু এক ধরনের বিহেভিয়ার করছে। কেউ 105 নিচ্ছে, কেউ 120 নিচ্ছে, কেউ 110 নিচ্ছে, এরকম। আমার কথা হচ্ছে যে যেই হোক আর কি, আপনি পাইল এইটা করার উদ্দেশ্যটা কি, কয়েকটা জিনিস চেক করা। এক হচ্ছে পাইল ক্যাপের রডটা আমি পাবো, 2 হচ্ছে যে আমি পাঞ্চিং শেয়ারে ফেল করতেছি কিনা এটা বুঝবো, 3 হচ্ছে পাইল ক্যাপাসিটিটা আমি চেক করবো, যে পাইল ক্যাপাসিটি আমি যে ধরতেছি সেই পাইল ক্যাপাসিটি আসলে আমার আসলে সে নিতে পারতেছে কিনা। এখন আপনি ডিজাইন করছেন মনে করেন 90 ধরে, 90 কিপ, এখন দেখা যাচ্ছে যে এটা আসতেছে হচ্ছে রিঅ্যাকশন 120, তার মানে এখানে 4টা পাইল দিলে হবে না, এখানে কি করতে হবে, পাইল আরেকটা যোগ করে দিতে হবে। হ্যাঁ, পাইলের ডেপথ বাড়ালে তো ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, রাইট, ভালো কথা বলছে। পাইলে যখন ডেপথ বাড়া দিব, আমাদের পাইল ক্যাপাসিটি আমরা কি দেখছিলাম, যত নিচে যাচ্ছি তত ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, তার মানে হয় পাইলের ডেপথ বাড়া দিতে হবে, অথবা পাইলের সংখ্যা বাড়া ফেলতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। বাট এটা বুঝবেন কিভাবে, এই 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 রিঅ্যাকশন ফোর্স দেখে, পাইলের এই রিঅ্যাকশন ফোর্স দেখে।
এটা যদি আলটিমেটে দেই, দেখেন আলটিমেটে কিন্তু আরো বেশি নিচ্ছে সে, নর্মালি আমরা দেখতেছি। আপনি নর্মালি দেখবেন, নর্মালও দেখবেন, আপনি ইয়েও দেখবেন, দুটোটাই দেখবেন, আলটিমেটও দেখবেন। কারণ লোডটা তো আমরা তো সেফ সাইডে থাকবো। অরিজিনাল তো ডেড প্লাস লাইভ আসতেছে, কিন্তু আমরা তো এখানে তো ফ্যাক্টর দিয়ে 1.4 গুণ করে দিচ্ছি ডেটের সাথে, লাইভের সাথে 1.7 করে দিচ্ছি। কি আমার 0.4 0.7 এগুলো কি আমার অতিরিক্ত জিনিস সেফ সাইডে থাকার জন্য, আলটিমেট করার জন্য। মাঝামাঝি থাকলে কোনো অসুবিধা নেই, আমরা আলটিমেট চিন্তা করতেছি, কিন্তু আলটিমেটেই আপনাকে চিন্তা করতে হবে বেসিক্যালি, ফাউন্ডেশন একটু ইয়া রাখতে হবে। আচ্ছা, এরপরে তাইলে আমাদের কি দাঁড়ালো? তাহলে আমরা এখন আমার শুধু এই 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 আমাদের এখন শুধু রডটা আমাদের বিষয়। না 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 না, পাইলে তো ওই যে বললাম, এটা তো আপনাদের বিএনবিসি করে বলা আছে যে 20 ইঞ্চির জন্য কতগুলো আসবে। ঠিক আছে, এইটা যদি আরো কারেক্ট করতে যান তাহলে আপনার এসডিপে চলে যেতে হবে। এসডিপে গিয়ে ওই পাইল ডিজাইন আছে না, এটা এই যে এখানে এটা নতুন সফটওয়্যার দিছে যে আমি নিজেও বুঝতেছি না আসলে কোনটা কোন জায়গায়। এই লোডারটা দিছে মনে হয়, লোডার না, লোডারটা তো হচ্ছে ইয়া, এই যে এই যে এটা এই যে ফাইল অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এইটা ধরে আপনাকে আরো ডিটেইলিং এ আপনি করতে পারবেন। হ্যাঁ, এসডি এটা করা হয়েছে তো সফটওয়্যারের জন্য। আপনি নিজে নিজে একবার করবেন, ম্যানুয়ালি একবার করে দেখবেন, প্লাস হচ্ছে যে এসডিপি এর সাথে ক্রস চেক করে দিবেন। একটা দুটো ক্রস চেক করে দিলে র্যান্ডমলি আপনি একটা দুটো ক্রস চেক করলে তো আপনি বুঝে যাবেন আসলে সবগুলো করতে হবে না। এখানে তো ফাইল ক্যাপ নাই। I couldn't find your Wi-Fi network. I can't maintain internet right now. So reconnect to Wi-Fi set connection and try again. রিমোট এখানে। এখানে তো আপনি চাইলে করতে পারেন, এটাও আছে কিনা আমি জানি না, এটা কি আছে? এই যে ফাইল ক্যাপ আছে তো, আপনি এখনো করতে পারেন আসলে চাইলে। হ্যাঁ, এখানে করা যাবে তো, এখানে করেন, অসুবিধা নেই। এখানে আরো ভালো না যে আপনি সবকিছুই দেখতে পাচ্ছেন, কয়টা ফাইল করবেন, কয়টা কি করবেন, কলামের পজিশন কোথায়, তাহলে একটু আপনাকে মানগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে, কয়টা ফাইল দিচ্ছেন এটা। মানে সেভটা হচ্ছে কি জানেন, যেমন আমি একটা বলি, আমাদের একটা প্রজেক্টে, আমার একটা প্রজেক্টে আগে প্রায় 75টা ফাইল করে গেছে। ঠিক আছে, সেই হয়তো দেখা যাচ্ছে আরো 4-5 বছর আগে। এখন প্রজেক্টটা আমাদের হাতে আসছে। এখন আমরা কি করছি, নতুন করে কলাম ডিজাইন হয়েছে। তো কলাম ডিজাইন যখন, বিল্ডিংটা যখন রিডিজাইন হয়েছে, তাহলে কলামের সাইজ নড়ে গেছে না? এখন একটা ফাইল আছে এই জায়গায়, একটা ফাইল আছে ওই জায়গায়, আপনি কলাম এই জায়গায়। এখন কিভাবে সলভ করবেন? সলভ করার কোনো ওয়ে আছে? কলাম তো আগে ওখানে ওখানে দিয়েছেন আপনি তো, আপনার এখন কি কলাম এই জায়গায়, কলামের ফাইল হচ্ছে ওখানে, এখানে ওখানে এখানে এখানে, মানে আমার আশেপাশে দেখা যাচ্ছে কি ছড়ানো ছিটানো জিনিস। এখন আমি কি করলাম, আমি এইটারে এমন একটা ওই কলাম, কিছু কিছু নতুন ফাইল কলাম দিলাম। আচ্ছা ভাই তোমরাও থাকো, আমিও কয়েকটা দেই, মিলেমিশে তোমরা বাক করে লোডটা নাও। আমি কি করছি, এখানে একটা কলাম দিলাম নতুন করে, এখানে আর মনে করেন আরো 3-4টা কলাম দিছি, ওদের পুরানো আছে 2-3টা, মিলে এটার কলামের ফাইল ক্যাপ এটা হয়ে গেছে জিগজ্যাগ এরকম টাইপের ফাইল ক্যাপটা, সাপের মতো পুরো এরকম আঁকা বাঁকা। এগুলো আপনি কেমনে সলভ করবেন বলেন তো? কেমনে সলভ করবেন? সেফ ছাড়া সম্ভব? সেফ ছাড়া তো সম্ভব না। সেভে আপনি কি করতে পারতেছেন, আপনি আঁকা বাঁকা এরকম ফাইল ক্যাপ মিলে একটা করে ড্র করে পয়েন্ট দিয়ে 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 বানালেন, ফাইল ক্যাপ বানালেন। হ্যাঁ,
তারপরে এখানে এখানে পাইল বসান, ওখানে পাইল বসান, এখানে পাইল বসান, বসায় কলামের লোডটা দিলেন, দিয়ে এরপরে অ্যানালাইসিস শুরু করলেন, কত থিকনেস আছে, কত কি আসে। এখন আমরা এক্সেল কিন্তু আপনি এসডিবি কে এর সুযোগ আছে? এসডিবি তো নাই, আপনার তো এটা ফিক্সড। শিটটা কি স্যার সেভ নিয়ে করা? কোনটা সেভে কিন্তু কোনো কিছুই নেই এখানে, এটা শুধু জাস্ট নাম। সেভে যেটা রাখছি এক্সেলে, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি দেখতেছি, শুধু কোনটার পর কোনটা করব, কোনটা পর কোনটা করব, এটা দেখতেছি যে আমার কাছে কিন্তু অন্য কিছু নেই। সেভে এখানে যে তথ্যগুলো আছে এগুলো আমি পড়াই ফেলছি অলরেডি। এগুলো তো ওই যে কেন ফ্যাক্টর সেফটি, এটা শুধু জাস্ট এই স্টেপগুলো রাখার জন্য আমি মূলত আপনাদেরকে রাখছি। এরপরে হ্যাঁ, সেভ আর কি, সেভের জন্য এই স্টেপগুলো ফলো করতে হবে, এটার জন্য বলতেছি। তাহলে আপনি এটা চাইলে করতে পারেন, কিন্তু যদি কোনো কারণে যদি হয় কি ওই উল্টাপাল্টা হয়, তাহলে কিন্তু আপনাকে সেভেই শেষ ভরসা। এখানে আপনি এখানে যদি উল্টাপাল্টাও যদি ফাইল ক্যাপ আসে, আপনার কি হবে? তো করতে পারতেছেন। আচ্ছা, এখন আমরা দেখি রান, অ্যানালাইসিস এন্ড ডিজাইন। আচ্ছা এখন, আচ্ছা উনি আসুক। আমাদের যখন স্ল্যাব ডিজাইন করব, এটাও কিন্তু একটা স্ল্যাব। তো স্ল্যাব ডিজাইন আমরা প্রথমে এই ইয়াতে আসবো। আসার পর আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পাইল ক্যাপের রড কি হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। পাইল ক্যাপের রড কিভাবে হবে, আমাদের কিন্তু কয়েকটা জিনিস হয়ে গেছে। আমরা ম্যানুয়ালি ভাবে কয়টা পাইল হবে সেটা জানিয়ে গেছি পাইল ক্যাপাসিটি দিয়ে। আমরা আরো একটা জিনিস করে ফেলছি, সেটা হচ্ছে যে পাইলের থিকনেস বের করে ফেলছি, পাইল ক্যাপের থিকনেস। সেটা আমরা অলরেডি বললাম যে পাঞ্চিং শেয়ার 1 এর নিচে আনতে হবে, তাহলে 24 ইঞ্চি জায়গায় 28 ইঞ্চি দিয়ে দেখবেন, দেখবেন 1 এর নিচে চলে আসবে। আচ্ছা আমরা একটু দেখি, তাইলে এটাও করে দিই, তাহলে লক আনলক করে দিই। এটা ডিফাইন, আমার কেন জানি মনে হচ্ছে কলামগুলো পাশাপাশি চলে আসছে, ছোট হয়ে গেছে ইয়াটা, এই কারণ কলাম টু সেন্টার ডিস্টেন্স আমার কত হওয়ার দরকার? 2.5D। 2.5D কত? ডি হচ্ছে ডায়া 20 ইঞ্চু 50, তাহলে আমাদের ডাইমেনশনে কত আসে? এই যে দেখছেন, আমি চিন্তাও করছি, এটা কিন্তু আসলে হয় নাই। আবার এক একটা আমরা বললাম যে আমাদের ইয়া ছিল কত, এস কত, এন্ড বেয়ারিং পাইল হলে 2.5D, ফ্রিকশন পাইল 3D, তাহলে 2.5D হওয়ার কথা, কিন্তু আমাদের কিন্তু এটা স্পেসটা নাই। এই জন্যই কিন্তু এটা কিন্তু স্ল্যাব পাস করতেছে না। হ্যাঁ, এটা এই পাইল ক্যাপ বাড়বে, তো এই পাইল ক্যাপ বাড়বে। আচ্ছা যাই হোক, এটা আপনারা করে নিয়েন। আচ্ছা আমরা এরপরে ধরো যে আমরা কোনো কারণে পাঞ্চিং শেয়ার 1 এর নিচে আসলো না, তাহলে আমাদের করার কি? ডিফাইন স্ল্যাব প্রপার্টিজ, এই কলামগুলোকে 2 ফিটের জায়গায় 3 ফিট করে দিবেন, সবগুলো মডিফাই করে 3 ফিট। সেভ করে রান, রান। ডিজাইন, তাও হচ্ছে না, দেখছেন? ওই একটাই করতে হবে, আমার আমার ওইটা স্পেসিংটা বাড়ায় ফেলতে হবে, সাইজ বাড়ায় ফেলতে হবে, নাহলে ও এত কাছে যে ও ইয়া হচ্ছে না। হুম।
এটারে কিন্তু 2.5D করতে হবে, 2.5D করতে হবে, 2.5D করতে হবে, নাহলে কিন্তু আমাদের হবে না আসলে বেসিক্যালি। আচ্ছা যাই হোক, আমরা ইয়াটা দেখি, স্ল্যাব ডিজাইনটা দেখি। আচ্ছা, এখন আমাদের দুইটা স্ল্যাব টাইপ আছে, একটা হচ্ছে স্ট্রিপ বেসড, আর একটা হচ্ছে যে ফাইনাইট এলিমেন্ট বেসড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইনাইট এলিমেন্ট বেসডটা আমরা করব। তো ফাইনাইট এলিমেন্ট যখন করব, তারপর হচ্ছে যে এই যে রেইনফোর্স, টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সিং স্পেসিফিক বিলো, ঠিক আছে, এই যে টিপিক্যালটাই আমরা দিব। তাহলে আমাদের ডিরেকশন 1 টপ বার গুলো আগে ঠিক করি, অথবা বটম বার গুলো আগে ঠিক করি। এই দেখেন, এই 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 কালারটা, এই পিঙ্ক কালার পুরোটা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পিঙ্ক কালার একটা কালার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, র্যান্ডমলি রড চেঞ্জ করবেন। তাহলে দেখেন, ডিসপ্লে, শো স্ল্যাব ডিজাইন, এই যে 5 সুতা 1 ফিট পরপর, তাইলে আমরা 6 ইঞ্চি পরপর দিলাম। আমরা যেহেতু টপ বটমে কাজ করতেছি, সুতরাং আমরা বটমটা নিয়ে কাজ করব, নট টপ। এটা দরকার নাই, এটা যখন টপে কাজ করবো তখন। তাহলে 6 ইঞ্চি পরপর। এরপরেও কিন্তু রেড থেকে যাচ্ছে, কালার থেকে যাচ্ছে, দেখছেন? তার মানে কি হচ্ছে না। তাহলে আমরা আবার যাই, 6 ইঞ্চি পরপর না দিয়ে আমরা এখন 4 ইঞ্চি পরপর দিই। এরপরেও হচ্ছে না, তাহলে রড বাড়াইতে হবে। রড মানে আমি এক ডিরেকশন দেখতেছি, এক ডিরেকশন। তাহলে রডটা 6 সুতো করে দিই, মানে 20 মিলি করে দিই, 20 মিলি করে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই, তাই না? 0.42 না, এরপরও হচ্ছে না। চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলে এই হয়ে গেল। তার মানে আমার এক ডিরেকশনে, ডিরেকশন 1 এ বটমে কি 6 সুতা, মানে 20 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আবার আমি ডিরেকশন 2 তে চেক করি, ডিরেকশন 2 তে একটু হালকা করে আসতেছে, কিন্তু দেখছেন? আমরা এটা যদি 25 মিলি করে দিই, 6 ইঞ্চি পরপর করে দিই, এই চলে গেছে। এটা তো আগেই পাস হবে। তার মানে কি কোনো ধরনের রডের কোনো আর রিকোয়ারমেন্ট নাই। তার মানে কি 25 মিলি 6 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর দিলে আপনার এটা সলভ, বটম বার আপ বোথ ওয়ে। এখন আসলে টপ বার, টপ বার এখন টপে কাজ করব। টপে 5 সুতা 6 ইঞ্চি পরপর, হচ্ছে না। ডিরেকশন 2 তে কি অবস্থা? ডিরেকশন 2 তে হচ্ছে না, 20 মিলি দেই, হচ্ছে না। ডিরেকশন 1 এ, ডিরেকশন 1 এ চলে গেছে কিন্তু। তার মানে ডিরেকশন 2 তে সমস্যা। ডিরেকশন 2 তে যদি সমস্যা হয়, আমরা এগুলো পাইল ক্যাপ, তো আমরা ডিরেকশন 2, 1 দুটোটাই দেখবো, যেটা গভর্ন করে যায় আমরা ওইটাকেই ডাবল ওয়ে মারে দিব, কারণ রড তো ছোট ছোট রড, পাইল ক্যাপ, সুতরাং সমস্যা নেই। তাহলে এটাও 8 মিলি, অথবা এটা করতে পারি 6 সুতা 4 ইঞ্চি পরপর দিই। দেখেন হয়ে গেছে, দেখছেন? 4 ইঞ্চি পরপর 6 সুতা যদি টপে দিয়ে দিই, আর নিচে যদি 8 সুতা 25 মিলি 6 ইঞ্চি পরপর দিয়ে দিই, আমার এই পাইল ক্যাপ সলভ। ঠিক আছে, বুঝছেন? তাহলে ফাইনাইট এলিমেন্টে যাব, স্ল্যাব ডিজাইনে এভাবে করে আমার রডটা, না না, মাটাম টাটাম এগুলো তো হচ্ছে যে আপনার ডিটেইলিং এর, এটা তো আপনি দিবেনই, এটা তো এখানে কোনো বিষয় নাই, এটা কোনো বিষয় নেই। আমার কথা হচ্ছে যে আমার এখানে কোনো ধরনের রডের কোনো চাহিদা থাকতে পারবে না।
মাটাপ তো এগুলো দিবেন, এগুলো তো আপনার ডিটেলিং এ অনেক কিছু করতে হবে। আমার ডিজাইনে যেটা আসবে সেটাই, ওইটা অনুযায়ী আপনি যেটা রিকোয়ারমেন্ট ওটা দিয়ে দিবেন। এই হচ্ছে পাইল ক্যাপের রডের ডিজাইন। আপনি সেফে যদি করতে পারেন তাহলে অল পাইল সেফে কিন্তু আরেকটা সুবিধা আছে। হ্যাঁ, টপে তো অবশ্যই একটু কম আসবে না, টপে তো একটু কম আসবে। সাধারণত এখন অনেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, অনেকে আবার টপে রড দেয় না। কিসে দেয় না? তিনটা পাইলে দেয় না, দুইটা পাইলে অনেক সময় দেয় না। কিন্তু আপনি দেখবেন যে এখানে দুইটা পাইলেও রড আসবে টপে, তিনটা পাইলেও আসবে। সুতরাং এখন অনেকেই, অনেক ডিজাইনার কিন্তু এই প্র্যাকটিসটা করে। বাট আপনি যেটা করবেন, সেফে যেটা আসবে সেটাই আপনি প্রোভাইড করবেন। এখানে অন্য কোনো ইয়া হওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু অনেক জায়গায় দেখছি অনেক ইঞ্জিনিয়াররা টপও প্র্যাকটিস করে, অনেক ইঞ্জিনিয়ার টপে দেয় না, ঠিক আছে, পাইল ক্যাপের এইগুলোতে। বাট আপনি যদি এখানে রিকোয়ারমেন্ট পান তাহলে আপনি কেন দিবেন না? কয়টা রড লাগবে? পাইল ক্যাপ তো ছোট ছোট 5 মিটার রড, কাট পিস কেটে কেটে কয়েকটা বসাই দিবেন। এখানে তো এত বেশি রড, হয়তো 100 কেজি 200 কেজি আসবে, সেই 200 কেজি কেন বাঁচাবেন আপনি? ফাউন্ডেশন তো এটা তো। হুম। বটম লেয়ার এবং টপ লেয়ার, এখানে তো দুইটা লেয়ার আছে। হুম। সেক্ষেত্রে কোনটা যদি আমার যদি সাইজ একই রকম হয়, যেমন আমার যদি এক্সট্রা ক্যাপটা যদি এক্সট্রা, সেক্ষেত্রে আমি একটা উপরে নিচে দিলে তো যে এটা একই লেয়ার, কোনো সমস্যা নেই। আর যদি আমার সাইজ রেক্ট্যাঙ্গল না, এটা ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা আমরা যেটা জানি যে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লঙ্গিচুডানাল বার আর হচ্ছে ট্রান্সভার্স বার। তো লঙ্গিচুডানাল বারটাই হচ্ছে আমাদের তখন মেইন বার হয়, মানে লম্বার দিকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মেইন বার, আর ট্রান্সভার্স বার যেগুলো সেগুলো হচ্ছে বাইন্ডার টাইপের আমাদের ইয়া করি আর কি, বাইন্ডার হয় এই। সেটা টপজালি থেকে হ্যাঁ, উল্টা হয়ে যাবে। এটা এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমরা কিন্তু একটা যে কম্বাইন ফুটিং এর একটা ইয়া দেখাচ্ছিলাম না, ওখানে রডটা দেখেন কিন্তু ওখানে যে সেকশনটা কাটা আছে ওইটা জ্যামসুইটের বইয়ের এটা, ওখানে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু ইয়ে আছে, এই যে দেখেন এটা কিন্তু ওখানে আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এই দেখেন, এই যে দেখছেন, এই যে রডটা লঙ্গিচুডানাল বার, এই যে উপরেরটা এটা কিন্তু মেইন বার, আর ভিতরে যেটা কি এই যে শর্টে যেটা বসবে উপরের জালির কথা বলছি, আমি টপ বারের কথা বলছি, এটা কিন্তু ট্রান্সভার্স বার। বাট এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে যে নিচেরটা, হ্যাঁ না না সেম না, রড যখন সেম হয়ে যায় তখন তো আপনি তো এটা ইয়া করতে পারবেন। এই জায়গাতে স্কোয়ার ও চিন্তা করছে এই জন্য, কিন্তু এখানে জাস্ট উল্টাটা ঘটবে আর কি। একই তো, একই থাকে তো, স্কোয়ার তো আপনি যেটা দিবেন সেটাই তো মেইন বার হিসেবে, যে কোনো একটা রেক্টেঙ্গেল। হ্যাঁ, ওই যে যেটা হচ্ছে যে আবার লঙ্গিচুডানাল বার এটা তখন মেইন বার হয়ে যায়, ট্রান্সভার্সটা হচ্ছে যে হ্যাঁ। আর যদি সেক্ষেত্রে একই লেয়ারের মধ্যে আপনি স্ল্যাবেরটা চিন্তা করেন না, স্ল্যাবের ঠিক বিপরীত হচ্ছে যে ওইটা ফুটিং। হ্যাঁ, ইয়েটা এই সেক্ষেত্রে যদি একই লেয়ার হচ্ছে দুইটা লেয়ার হইতে পারে, হ্যাঁ 16 মিলি এবং 20 মিলি, সেক্ষেত্রে 16 মিলিতে না, এটা তো ড্রয়িং এ ডিটেইলিং করা থাকে, যে আমরা তো ড্রয়িং এ ডিটেইলিং করে দিই কোনটা কোন কোন জায়গায় আমরা প্রোভাইড করব, এটা তো আমরা বলেই দিই, ঠিক আছে। এগুলো কনফিউশন দূর করার জন্যই কিন্তু রেভিটে কিন্তু আপনি সব দেখতে পাবেন, ফাউন্ডেশন কিভাবে হচ্ছে, রডটা কিভাবে দিবেন, আপনি যে ডিজাইন করবেন সেটাই কিন্তু কি রেভিটে আপনি দেখতে পাবেন। এইটাই হচ্ছে যে রেভিটের সুবিধা। আমরা কি করতেছি, 2D দিয়ে দিচ্ছি, মিস্ত্রিরা ইয়া করতেছে। রেভিটের সুবিধা হচ্ছে যেখানে মন চায় সেখানে আপনি সেকশন কাটিয়ে ফেলেন, ওখানে রডটা দেখা যাবে, আপনি এদিকে কাটেন রডটা দেখা যাচ্ছে, এদিকে কাটেন রডটা দেখা যাচ্ছে। রেভিটের সুবিধা তো এই জায়গা, কলামের মাঝখানে কাটেন, পেটে কাটেন, কারণ আপনি তো আগেই ডিফাইন করে দিয়েছেন, ডিজাইন দেখে দেখে ডিজাইন ইটাপসে ডিজাইন করছেন,
সেই ডিজাইনের ডাটাটা আউটপুট তো রেভিটে বসায় ফেলছেন। এখন আর কোনো রেভিটের সফটওয়্যার যার কাছে থাকবে ওই সফট কপিটা, সে যেখানে সেকশন কাটবে সেখানে সে দেখতে পাবে রটা আসলে কোন জায়গায় আছে। ভিডিও 3D করে করে দেখতে পারবে, 3D ভিউ দিলে সে সব দেখতে পাবে। এই তাহলে আমরা রটের এই হচ্ছে পাইলের পাইল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা নেক্সট ক্লাসে ম্যাথটা করব। আমাদের কোনটা 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 না না, এটা হচ্ছে যে এসডিপি আপনি করে ফেললেন। যদি এসডিপি করেন তাহলে আপনাকে সমস্ত কত পিস দিবেন না দিবেন এগুলো, এর থেকে আরো অনেক বড় বড় সফটওয়্যার চলে আসছে না ফাইলটা ডিজাইন করার জন্য। ফাউন্ডেশন ডিজাইনের আরো অনেক সফটওয়্যার আছে, আমরা এসডিপটা দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। ব্যাপারটা বুঝছেন? এখানে কিন্তু সেভে কোনো নাই। সেভে কিন্তু কি করবে, সেভে জিনিসটা হচ্ছে যে ওই স্প্রিং কনস্ট্যান্টটা নিয়ে এসে আমরা দেখি যে পাইলের ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা। এখানে কিন্তু পাইল ডিজাইনের কোনো বিষয় নেই, পাইলের কত স্পাইরাল হবে এগুলো আপনি এসডিপ থেকে করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ পাইলে দুইটা স্পাইরাল কলাম আছে, দুইটা স্পাইরাল কলামে যে পেয়ার বলছিল মডেল মধ্যে সেখানে মনে হচ্ছে মিডলে ফাউন্ডেশনটা প্রোটিনটা কাস্টিং করার পরে ওই ফাউন্ডেশন লেভেলে তিনটা সাবজেক্ট হচ্ছে ওইটা আলাদা করে প্যাডেস্টাল, যেমন ইএসআই যদি পজিশন সেটা দেওয়া মানে আপনি যেটা আপনি যদি এরকম 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 টাইপের আর কি না, এরকম টাইপের মানে ইয়াটা এঁকে দেন তো। এখানে ডাস্টারটা নাই মনে হয়। আচ্ছা সাইডে আঁকেন আসলে। এটা আমার এটা আমার শর্ট কলাম হচ্ছে এখানে আমার 7 পেজ আছে, তো দেখা যাচ্ছে 3 পেজ বা 3.5 পেজ পর্যন্ত। এটা হচ্ছে এটা এমনি যদি কলামটা ফিনিশিংসি হয় এই 3 পেজ বা 3.5 পেজ পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে এইটাকে আমরা প্যাডেস্টাল বলি আর কি। এইটা করে কি মূল কলামের অর্থ আছে যেটা বলতেছে স্পাইরাল কলাম সে ব্যবহার আছে, এটা আমরা আচ্ছা এই আমি বুঝতে পারছি এটা কেন করে বলেন, কখন আমি এটাতে করব, আপনাদের কোনো ধারণা আছে কিনা? আমি কেন এটা এই জিনিসটা করব, কেউ আনসার দিতে পারবেন কিনা? আপনাদের কি মনে হয় যে কেন করা উচিত? কোনো কি আইডিয়া আছে যে আমি কেন করবো এই কাজটা? আচ্ছা, আমি যখন কলাম ডিজাইন করতেছি, কলাম ডিজাইন করে এরকম করে একটা ফ্লোর ওয়াইজ এরকম করে আমার একটা রিভার পার্সেন্টেজ আসছে না, 1%, 1%, 1.2%, হ্যাঁ দুম করে হয়ে গেছে এখানে 2.3%। এখন অ্যাজ এ ডিজাইনার 2.3% আপনি কি পুরোটা দিয়ে দিবেন? ও কি করছে, এইটুকু অংশ দিছে কলামের সাইজ বাড়াইয়া। কলামের সাইজ যখন এইটুকু অংশ কি করছে, যে কলামের সাইজ বাড়াই দিছে, কংক্রিট ভলিউম বাড়াই দিছে। কংক্রিট ভলিউম বাড়াই দেওয়ার সাথে সাথে এটা চলে আসে 1.2%। আমাদের জানি কি এটা তো একজনের জনের ভাইস ভার্সা। রডের পার্সেন্টেজ কমানোর জন্য কি করতে হবে, কংক্রিটের ভলিউম বাড়াই দিতে হবে, তাইলে কিন্তু সে কমে যাবে। যেমন আমরা কি করি, গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর, এটা মাটি ইজিএল থেকে এটা কি করি, এটা বড় করে দিই কলামের সাইজ। এটা যদি 12 হয় এটা 14 করে দিই। কিন্তু আমরা মডেলের সময় কিন্তু এটা করি না, মডেলে কিন্তু এটা করে দিতে হবে, কারণ অরিজিনালি তো আমরা 14 করি, মাটির নিচে থাকে। তো মডেলে কিন্তু এটা আলাদা করে 14 অ্যাসাইন করে দিতে হবে, বিশেষ করে মাটির নিচে যে দুধ থাকবে। ফলে কি
এই জায়গায় দেখবেন যে কারণ এটা শর্ট কলাম তো এখানে হিউজ পরিমাণ রেইনফোর্সমেন্ট চলে আসে। এই রেইনফোর্সমেন্টটা ডাউন করানোর জন্য কলামের সাইজটা ফেট করে দিই মডেলে। ওইভাবে আপনি বাড়াই দিয়া ওইটুকু অংশ কলামের সাইজ বাড়াই দিয়া আপনি কি করবেন, রডের পার্সেন্টেজটা কমাই আনবেন। এই জন্যই এই কাজটা করা হয়, কংক্রিটের ভলিউম বাড়াই দেওয়া হয়। এই জায়গাতে এত বেশি রড আসছে যে এটা যদি তাকে কমাইতে হয় তাহলে কংক্রিট ভলিউম বাড়ানো ছাড়া তার গতি নেই। শুরু করছে কি মূল রোডের বাইরে দিয়ে শুধু 12 মিলি করে রড 6 ইঞ্চি রড দিয়ে বাইরেটা 10 মিলি রড। রাইট রাইট, ওই সেম জিনিস ভাই, সেম জিনিস। এটা কিন্তু এডিশনাল কংক্রিটটাকে বাড়াইছে যে কেন, ওই রডটা কন্ট্রোল করার জন্য, ওই রডের পার্সেন্টেজটা কমানোর জন্য, এই রডের পার্সেন্টেজটা কমানোর জন্য এই জন্য কংক্রিটটাকে বড় করে ফেলছে। সেটা মাত্র 3 মিটার হোক না, আপনি ওই 3 ফিটের আপনি যদি 3 ফিট করেন করছে, এটা ওটুকু কভার করে নেবে। কাভার করে নিবে। এখন সেটা এখানে সাধারণত আমাদের নিচে যে শর্ট কলাম হয় ওই শর্ট কলামে হিউজ পরিমাণ রেইনফোর্সমেন্ট চলে আসে। এটার সেটা কিভাবে আমরা কেন? কেন আমি এই যে মডেল এটাই তো করছি, এই মডেলই তো করছি। আমি একটু আগে যে মসজিদে মাদ্রাসার যেটা করলাম ইবাদতখানা, এটাই তো করলাম। এই দেখেন আপনি, এটা কি, এটা কি 12-25 কলাম নিচে কি দিছি, গ্রাউন্ড ফ্লোর মাটির নিচে 14-27। আমি আরেকটা কংক্রিট অ্যাসাইন করছি এই জায়গায় 12-30, 12-14-32, 12-30, 14-32, 12-25, 14-27। আপনি এটার আরো বড় করেন না, আপনি এটারে কলমটাকে 2 ভাগ করেন, 2 ভাগ করে এটারে আরো বড় করা দেন। আচ্ছা, আমরা এখানে সেম বেসমেন্টে যেটা নিয়েছিলাম এটা বেস হিসেবে ধরে নিলাম। আমরা যদি ইন্ডিভিজুয়াল সেমি বেসমেন্টে আপনারা যদি অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে বা বেসমেন্টের নিচে অনেক সময় বেশি রড চলে আসে, তখন কলামের সাইজ গুলো বড় করে দেওয়া হয়। রড ঠিক থাকে কিন্তু কলামের সাইজ বড় করে দেওয়া হয়। সেটা আমরা মডেল তৈরি করে এখানে তো আমরা সেম বেসমেন্ট দিছি, তারপর পার্কিং লেভেল দিছি গ্রাউন্ড ফ্লোর। তো যেখানে আমার বেসমেন্ট থাকবে না, এমনিতে হচ্ছে নন ফায়ার দিতে, সেক্ষেত্রে আমরা এই মডেলের মধ্যে বেসটা দিব, তারপর হচ্ছে পার্কিং লেভেল। আমরা এটা কেন করি, কারণ অলরেডি তো মাটির নিচে 3 ইঞ্চি কাভারিং দিতে হয়, কিন্তু আমি মডেলে তো বলতেছি না, মডেলে তো আমরা 12-30 রাখছি, কিন্তু অরিজিনালি তো আমরা মাটির নিচে কিন্তু এটা 14-27 করবো। এই জন্য কিন্তু আমি কংক্রিটের ভলিউমটা বাড়াই দিয়া রডের পার্সেন্টেজটা কমাইছি, নাইলে আমার এখানে কিন্তু রড চলে আসতে একটু বেশি, ওখান থেকে একটু। আমরা তো দেখাটা অন্যভাবে সেটা হচ্ছে যে মাটির নিচে আটবো বলে। রাইট রাইট, এইটার জন্য কিন্তু মডেলে বুঝাইতে হবে তো। আপনি প্র্যাকটিক্যালে করবেন 14-32, মডেলকে বলতেছেন 12-30, সে কেন নিবে? মডেলে প্র্যাকটিক্যালে যা করবো আমি তাই এখানে বাড়াই দিছি, ফলে গিয়ে আমার এখানে রডের পার্সেন্টেজ কমে আসছে, রডের পার্সেন্টেজ কমে আসছে। আমি এই প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এটা করে দিছি। মডেল তখন আমাকে ওইভাবে রেজাল্ট দিচ্ছে, সে বুঝে গেছে। আমরা তো না বললে মডেল তো বুঝবে না, মডেলকে তো আমাকে বলতে হবে, ভাই আমি কিন্তু এটা কিন্তু মাটির নিচে যে এই জন্য তোমাকে কিন্তু আমি বড় করতেছি। ও বুঝে গেছে, ও আচ্ছা তাহলে দাও, আমি কিছু রড কমাই দিই তোমার, রডটা বুঝছো? তাহলে আমরা সেম আমরা যে বিম তো করছি, হুম ফ্লোরিং যেভাবে করছি, হুম হুম গ্র্যান্ড ডিজাইনটা কারণ আমরা মডেল তৈরি করছি সেখানে কোনো গ্র্যান্ড ছিল না। কেন ছিল না? এখানে ছিল না আর কি, আপনার তো বেসমেন্টে যে এখানে যদি থাকে গ্যাট বিমের সাইজ যদি বড় ছোট করতে হয় করে দিবেন, আলাদা করে জিবি হিসেবে আলাদা একটা বিম ডিজাইন করবেন। আলাদা হ্যাঁ ওই ডিজাইন। হ্যাঁ, জিবি নামে ওইটা ফ্লোর বিম, এটা জিবি বিম, জিবি নাম দিয়ে আরেকটা বিম বানাই, ওই বিমটা অ্যাসাইন করে দেন শুধু ওই ফ্লোরে। আমি আপনাকে তখন ওই দিন একটা কোয়েশ্চেন করছিলাম যে বেসমেন্ট বা সেমি বেসমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমি ওনাকে একটা ম্যাটের কথা বলছিলাম যে আলাদা, এটা কিন্তু ফাউন্ডেশনের ম্যাট, যে পাইকাপটা কাস্টিং এর সাথে ওই এক ফিটের একটা ম্যাট জানে। ওরা আমি যেটা ওই সময় মাথা আসে নাই, ওই সেমি বেসমেন্ট যদি আমি একটা 10 তলা ভবন করি বা 8 তলা ভবন করি, সেমি বেসমেন্ট থাকবে সেখানে কিন্তু আমি কিন্তু কোনো গ্র্যান্ড বিল নেই। সেমি বেসমেন্ট প্রথম তলা সাত মানে পার্কিং ফ্লোর, ওখানে হচ্ছে যে আমার রুফ বিলটা আছে, এখানে কিন্তু আমার নিচে কোনো ইয়ে নাই, কিন্তু গ্র্যান্ড বিল নেই।
আচ্ছা, এটা আপনার আপনার কোয়েশ্চেনটা আমি জানি, কিন্তু আর কোয়েশ্চেনের যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যাথটা না করবেন আপনার প্রশ্নের আনসার পাবেন না। আপনার আনসারটা কখনই পাবেন যখন আমাদের নেক্সট ক্লাসে যখন আমরা ম্যাথ ডিজাইন করব। ম্যাথ ডিজাইন তো আমরা করি নাই, আমরা যখন ম্যাথে যাব, ম্যাথ ডিজাইন করব, তখন আমাদের কি হবে, এই যে ম্যাথ ফাউন্ডেশন, এটা যখন আমরা আসব, এই ম্যাথ ফাউন্ডেশন যখন করব, তখন আমাদের এই ডিজাইন স্টেপগুলো ফলো করতে হবে। এই ডিজাইন স্টেপগুলো ফলো করতে হবে, ফলো করে তারপরে আমাদের এই যে সয়েল সাবগ্রেড মডুলাস দিতে হবে, তারপর হচ্ছে মেটের আপলিফ কেস বানাইতে হবে, তারপর হচ্ছে ডিফ্লেকশন, লং টার্ম ডিফ্লেকশন, শর্ট টার্ম ডিফ্লেকশন চেক করতে হবে, করে এটা একটু জটিল একটা পড়ালেখা। এই জটিল পড়ালেখাটা করলে দেন আমরা যদি পাস হয়ে যাই তাহলে ম্যাথটা হবে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা এই ধাপগুলো পার হইতে হবে, এই ধাপগুলো পার হইতে হবে। এখানে কিন্তু অনেকগুলো কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনগুলো বানাইতে হবে, এই ডিজাইন স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, এটাও সেভে নিয়ে তখন ম্যাথটা করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আর ম্যাথ করবেন সেভে। সেভে যখন করব তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যে যে কোয়েশ্চেনটা এটা পাবেন। তাহলে ম্যাথটা যখন আপনি ডিজাইন হয়ে যাবে, যেখানে যেখানে পাইল ক্যাপ আছে, পাইল ক্যাপের ডেপথ, মনে করেন এটা পুরোটা ম্যাথ, এখানে হচ্ছে পাইল ক্যাপ বা এখানে হচ্ছে পাইল ক্যাপ, পাইল ক্যাপের একটা থিকনেস আছে না, ওই পাইল ক্যাপের থিকনেস ডাউন হয়ে যাবে, বাকি যেটা আছে এটা পুরোটা ম্যাট ধরে আপনার ম্যাট ডিজাইন করে ফেলবেন। শুধু যেটুকু অংশ যদি যেখানে যেখানে পাইল ক্যাপ আছে, পাইল ক্যাপের মনে করেন 36 ইঞ্চি, ম্যাট আসছে ধরুন যে 12 ইঞ্চি বা 15 ইঞ্চি, ম্যাট 15 ইঞ্চি রেখা বাকি পাইল ক্যাপটা ডাউন করে দিবেন। ক্লিয়ার? এখনো বুঝেন না? আমি একটা সেকশন আঁকলাম, এখানে একটা কাটলাম, এখানে কাটলাম, তাহলে এইরকম 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 ম্যাট, এটা ম্যাট, এটা পাইল ক্যাপ, এটা ম্যাট, পাইল ক্যাপ, এটা কিন্তু ম্যাটের একটা অংশ পাইলের ম্যাটের ভিতর, এটা ম্যাট, এটা পাইল ক্যাপ। ক্লিয়ার? পাইল ক্যাপ কিন্তু আপনাকে আলাদা করে ডিজাইন করে ফেলতে হবে, কিন্তু ওর থিকনেস ওর লাগবে। আর বাকি যে অংশটুকুর জন্য আপনি পুরোটার উপর একটা ম্যাট একটা ডিজাইন করবেন, তলে ওই যেটুকু অংশ যেখানে 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 ম্যাট আছে, ওই পাইল ক্যাপ আছে, ওই জায়গায় পাইলের যে রিকোয়ারমেন্ট পাইল ক্যাপের ডেপথ ওটা তাকে এনশিওর করা দিবেন। ক্লিয়ার? হ্যাঁ, ম্যাটের রডটা চলে যাবে, ওর রডও থাকবে, কিন্তু ওর রডও থাকবে, পাইল ক্যাপের কিন্তু টপ বটম থাকবে, তার মতো করে সে থাকবে, আর ওর মতো করে আবার ম্যাটের রডও চলে যাবে, ম্যাটের বটম ম্যাটের টপ। হ্যাঁ, একটা রডে দিই। হ্যাঁ, ঠিক আছে, এইটা করলে তখন আপনি বুঝে যাবেন যে আসলে বেসিক্যালি ইয়া কি। হ্যাঁ, মানে আপনি মানে এইটা তো আস্তে আস্তে শিখবেন, তাই না? আমরা অফ করে